লোড ওপেন করছেন সব কি নিও নাকি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করতেছি ভাইয়া সবাই ভালো আছো আজকে হচ্ছে আমরা পরিবেশ রসায়নের অনুশীলনী এমসিকিউ গুলো সলভ করব পরিবেশ রসায়নে প্রায় হচ্ছে তোমার 137টার মতো এমসিকিউ আছে অর্থাৎ হিসাব করে দেখলে প্রায় 137টার মতো এমসিকিউ আছে আর কি তো ভাইয়াকে একটু জানাও যে ভাইয়ের ভয়েস আর ভিডিওটা ক্লিয়ার কিনা তাইলে হচ্ছে আমরা ডিরেক্টলি ক্লাস শুরু করব কারণ অনেকগুলো এমসিকিউ হচ্ছে আমাদের কভার করতে হবে ক্লিয়ার কিছু জাস্ট কল লাগবে ভাই আচ্ছা ভাই একটু একটু জানাও যে হচ্ছে ভাইয়ের ভয়েস আর হচ্ছে ভিডিওটা ক্লিয়ার কিনা তাইলে হচ্ছে আমি ক্লাসটা শুরু করতেছি হ্যালো সবাই যারা সালাম দিচ্ছ ভাইয়া সবাইকে ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ ভাইয়া সালাম দিছো কালকে ওকে 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 ঠিক আছে ভাইয়া ঠিক আছে ঠিকঠাক স্লাইডগুলো দেখি আচ্ছা ভাইয়া আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করব জানি না পুরোটা সলভ করতে পারবো কিনা কারণ অনেকগুলো এমসিকিউ ভাইয়া প্রায় 137টা এমসিকিউ বাট আমরা চেষ্টা করব যতগুলো এমসিকিউ সলভ করা যায় ঠিক আছে এবং এখন যেহেতু আমাদের শেষ সময় আমরা হচ্ছে খুব একটা বেশি টাইম নষ্ট করব না ঠিক আছে জাস্ট যতটুকু পড়ার আমরা ততটুকু পড়বো এই সময়টা এরকমই ঠিক আছে তুমি যেখানেই ক্লাস করো তুমি যে শুধুমাত্র বব থেকে ক্লাস করবা জিনিসটা এরকম না তুমি যেখানেই ক্লাস করো তুমি জিনিসটা অবশ্যই মাথায় রাখবা যেন তোমার টাইম নষ্ট না হয় ঠিক আছে তোমার যতটুকু দরকার ততটুকু নিবা যতটুকু দরকার নাই ওখানে টাইম নষ্ট করবা না ঠিক আছে ওকে আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করতেছি তাহলে আমরা চলে যাব হচ্ছে আচ্ছা সানসেল বলছো ভাইয়া প্রথম আপনারা ক্লাস করতেছি ওকে ভাই ঠিক আছে আমরা হচ্ছে আমাদের প্রথম এমসিকিউ তে চলে যাব ভাইয়া প্রথম এমসিকিউ তে আসো আমাদের পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা কিভাবে সাজানো প্রথমে হচ্ছে তোমার বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করা আছে এরপর হচ্ছে যে ঘূর্ণিঝড় কখন হবে এরপরে বিভিন্ন গ্যাসের সূত্র তারপরে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য তুলনা সূত্র কি করলে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো হবে এই জিনিসগুলো আলোচনা করা আছে এবং তারপরে হচ্ছে তোমার পরিবেশের বিভিন্ন দূষণ তারপরে গ্যাস সিলিন্ডার তারপরে অ্যাসিড বৃষ্টি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা আছে এবং হচ্ছে তিনটা অ্যাসিড ক্ষারের যে তত্ত্ব ব্রনস্টেড লাউরির যে তত্ত্ব তারপরে তোমার হচ্ছে লুইসের মতবাদ এবং হচ্ছে আরহেনিয়াসের মতবাদ এইগুলো হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন চ্যাপ্টারটাতে আছে তো আমরা হচ্ছে প্রথমে যেহেতু বায়ুমণ্ডলের যে টপিকটা আছে সেটা আমরা সেখান থেকে এমসিকিউ সলভ করা শুরু করবো আমাদের বলতেছে যে ভাইয়া মেসোস্ফিয়ারের উচ্চতা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তো ভাইয়া তোমাদের একটু পড়াই দিই যে কোনটা কত কিলোমিটার পর্যন্ত দেখো বায়ুমণ্ডলের টোটাল স্তর হচ্ছে 4টা কয়টা ভাইয়া বায়ুমণ্ডলের টোটাল স্তর 4টা ঠিক আছে এমনি ধরলে আরেকটা বাড়ানো যায় বাট বইতে 4টা দেওয়া আছে কি কি ভাইয়া এক নম্বরে আছে হচ্ছে ভাইয়া ট্রপোস্ফিয়ার এক নম্বরে আছে হচ্ছে ভাইয়া ট্রপোস্ফিয়ার যেটা হচ্ছে তোমার কত থেকে কত কিলোমিটার পর্যন্ত একদম ভূপৃষ্ঠ থেকে বা 0 থেকে শুরু করে তোমার হচ্ছে 15 কিলোমিটার পর্যন্ত
0 থেকে শুরু করে 15 কিলোমিটার পর্যন্ত। সেকেন্ড স্তরের নাম হচ্ছে তোমার স্ট্রাটোস্ফিয়ার। সেকেন্ডটার নাম হচ্ছে কি ভাইয়া? স্ট্রাটোস্ফিয়ার। এবং স্ট্রাটোস্ফিয়ার কতটুকু ভাইয়া? এই যে ও যেখানে শেষ হয়েছে তারপরেরটা সেখান থেকে শুরু হবে না, তাহলে 15 থেকে শুরু করে 50 কিলোমিটার পর্যন্ত। 15 থেকে শুরু করে 50 কিলোমিটার পর্যন্ত হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। তারপরটার নাম কি ভাইয়া? তারপরটার নাম হচ্ছে ভাইয়া মেসোস্ফিয়ার। তারপরটার নাম হচ্ছে ভাইয়া মেসোস্ফিয়ার। এবং যেহেতু আগেরটা 50-এ শেষ হয়েছে, তাহলে ও 50 থেকে শুরু করে তোমার হচ্ছে উপরে 85 কিলোমিটার পর্যন্ত। এবং তারপরেরটা লাস্ট যেটা, এটাকে আমরা বলি হচ্ছে আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার অথবা 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 এটাকে আমরা বলি হচ্ছে তোমার থার্মোস্ফিয়ার। দুইটা নামেই দেখা হয়, যে কোনো একটা বললেই হয়, যে আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। এই আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার যেটাই বলো, এটা কতটুকু ভাইয়া? এই যে 85 থেকে শুরু করে 500 কিলোমিটার পর্যন্ত। 85 থেকে শুরু করে 500 কিলোমিটার পর্যন্ত। তাহলে এই যে কোনটা কত থেকে কত কিলোমিটার? প্রথমটা 0 থেকে 15, তারপরটা 15 থেকে 50, 50 থেকে 85, 85 থেকে 500। ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, এটারই তোমার হচ্ছে দুইটা নাম। আমাদের কি জিজ্ঞাসা করছে? আমাদের বলছে যে তুমি ভাইয়া বলো যে মেসোস্ফিয়ারের তোমার হচ্ছে কত, মানে 3 নাম্বারটা। তো মেসোস্ফিয়ার হচ্ছে 50 থেকে 85, তাই তো? তাহলে মেসোস্ফিয়ার হচ্ছে 50 থেকে 85। ভাই মেসোস্ফিয়ার কত? মেসোস্ফিয়ার হচ্ছে 50 থেকে 85। মেসোস্ফিয়ার হচ্ছে 50 থেকে 85। তাহলে প্রথম এমসিকিউ ক্লিয়ার। এখানে হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের তোমার হচ্ছে কি ওই কোনটা কতটুকু পর্যন্ত বিস্তৃত সেটা জানতে চাইছি। তাহলে আমার প্রথম অ্যান্সারটা কত হবে ভাইয়া? মেসোস্ফিয়ার। ঠিক আছে, প্রথম অ্যান্সার হচ্ছে এইটা। ওকে, নেক্সট এমসিকিউতে আসো। বলছে স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে প্রধান উপাদান কোনটি? এবার আমি তোমাদের প্রত্যেকটা যে তোমার স্তর আছে তার সম্পর্কে বিশেষ কয়েকটা কথা বলি। যদি এখান থেকে মেডিকেলে প্রশ্ন আসে বা কোনো ভার্সিটিতে প্রশ্ন আসে, তাহলে তোমার এই যে এই স্লাইডটা থেকে আসবে ভাইয়া, যতটুকু পড়াবো এখান থেকে আসবে। কিরকম? প্রথমে আসলো ট্রপোস্ফিয়ার। এটা সম্পর্কে তোমার কি জানতে হবে? ট্রপোস্ফিয়ার। তুমি মনে রাখবা যে ট্রপোস্ফিয়ার এই অঞ্চলটাতেই প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি সবকিছু হয়। যত প্রাকৃতিক দুর্যোগ আছে সব এই ট্রপোস্ফিয়ারে হয়। মানে প্রথম লেয়ারটা দিয়ে কি হয়? যত প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি ঝঞ্ঝা সবকিছু এখানে। সেকেন্ড আসো, এই ট্রপোস্ফিয়ার দিয়েই তোমার সব ধরনের বিমান চলাচল করে। এই ট্রপোস্ফিয়ার দিয়ে হচ্ছে তোমার সব ধরনের বিমান চলাচল করে একজন বাদে, একটা টাইপের বিমান বাদে, সেটা হচ্ছে জেট বিমান। জেট বিমান ট্রপোস্ফিয়ার দিয়ে চলে না, একজন বাদে, জেট বিমান বাদে। তাহলে ট্রপোস্ফিয়ার সম্পর্কে তোমাকে কি জানতে হবে? হ্যাঁ, ট্রপোস্ফিয়ারে সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, ট্রপোস্ফিয়ারে জেট বিমান বাদে বাকি সব ধরনের বিমান চলাচল করে। তাহলে তোমার ট্রপোস্ফিয়ার সম্পর্কে এটা জানতে হবে। সেকেন্ড আসো ভাইয়া, স্ট্রাটোস্ফিয়ার সম্পর্কে তোমাকে কি জানতে হবে? স্ট্রাটোস্ফিয়ার, এই স্ট্রাটোস্ফিয়ার সম্পর্কে তুমি জানবা। এই স্ট্রাটোস্ফিয়ারটাতে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ওজোন স্তর। এই ওজোন স্তর কই থাকে ভাইয়া? অনেক বেশি ইম্পর্টেন্ট। মনে রাখবা যে স্ট্রাটোস্ফিয়ারই মেইনলি কি থাকে? ওজোন স্তর। স্ট্রাটোস্ফিয়ারই কি থাকে? ওজোন স্তর। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। এরপরে আসো ভাইয়া মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার সম্পর্কে তোমাকে কি জানতে হবে স্পেশালি? মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে শীতল, বায়ুমণ্ডল তো লেখা দরকার নাই, আমরা লিখি যে সব থেকে শীতল স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। সব থেকে ঠান্ডা হচ্ছে তোমার কোথায়? মেসোস্ফিয়ারে। সব থেকে ঠান্ডা কোথায়? মেসোস্ফিয়ারে। এবং বিভিন্ন পরীক্ষাতে সেই তাপমাত্রাটাও আসছে, সেটা কত? সেটা হচ্ছে -93°C বা 218 কেলভিন। -293°C বা 218 কেলভিন। তাহলে তোমাকে বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর সম্পর্কে স্পেশাল ইনফরমেশন, সেখানে কি জানতে হবে ভাইয়া? সেখানে তোমাকে জানতে হবে যে ট্রপোস্ফিয়ারে কি হয়। ট্রপোস্ফিয়ারে যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে সেগুলো ট্রপোস্ফিয়ারে হয়। যত ধরনের বিমান আছে সেগুলো চলাচল করে, কিন্তু একজন বাদে, সেটাকে জেট বিমান। এবং স্ট্রাটোস্ফিয়ার সম্পর্কে তোমার কি জানতে হবে ভাইয়া? স্ট্রাটোস্ফিয়ারে থাকে হচ্ছে ওজোন স্তর। আর মেসোস্ফিয়ার সম্পর্কে তোমাকে জানতে হবে কি ভাইয়া? মেসোস্ফিয়ার হচ্ছে সব থেকে শীতল অবস্থা, যেখানে তাপমাত্রা থাকে -93°C অথবা ক্যালভিনে বললে 218 কেলভিন।
তাহলে এই জিনিসটা যদি আমরা পারি, এখন দেখো আমরা খুব সহজে এমসিকিউ সলভ করতে পারবো। বলছে যে স্ট্র্যাটোস্ফিয়ারের প্রধান উপাদান কোনটি? আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর। তাহলে এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকে ভাইয়া? ওজোন স্তর। স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকে ভাইয়া? ওজোন স্তর। তো আশা করি বুঝতে পারছো। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাহলে এটার অ্যান্সার কি ভাইয়া? ওজোন স্তর। ঠিক আছে, একটু পানি খেয়ে নি। তোমরা কি বুঝতেছো এবং সবকিছু ক্লিয়ার না ভাইয়া? ওজোন স্তর, ওকে। এবার পরের এমসিকিউতে আসি। বলছে বায়ুমণ্ডলের হোমোস্ফিয়ারে নিচের কোনটি থাকে না? বায়ুমণ্ডলের হোমোস্ফিয়ারে কোনটি থাকে না, এটা বলছে। তো ভাই হোমোস্ফিয়ার কি আর হেটারোস্ফিয়ার কি? এই যে 1, 2, 3 নাম্বার যে স্তর আছে, 1, 2, 3 নাম্বার স্তরটাকে আমরা বলি হচ্ছে হোমোস্ফিয়ার। 1, 2, 3 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে হোমোস্ফিয়ার। ঠিক আছে, মানে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। এই 1, 2, 3 কে আমরা বলি হচ্ছে হোমোস্ফিয়ার, এবং তোমার 4 বা এখানে থাকে হচ্ছে তোমার হেটারোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। কিসের উপর ভিত্তি করে? গ্যাসের উপাদান, মানে এখানে কোন গ্যাস থাকে সেটার উপর ডিপেন্ড করে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো হেটারোস্ফিয়ার। সো ভাইয়া তুমি কেমনে মনে রাখবা যে কোনটাতে কি থাকবে? মনে রাখবা এই যে হোমোস্ফিয়ার যেটা আছে, এখানে তোমার ছোট বড় সব ধরনের গ্যাস থাকবে, কিন্তু হেটারোস্ফিয়ার যেটা আছে, হেটারোস্ফিয়ার, এই হেটারোস্ফিয়ার সম্পর্কে একটু মনে রাখবা। হেটারোস্ফিয়ারে সবসময় কি থাকবে? ছোট ছোট যে গ্যাসগুলো আছে, ছোট বলতে কি বুঝাইতেছি? হাইড্রোজেন, তারপর হচ্ছে তোমার হিলিয়াম, তারপর অক্সিজেন পরমাণু, তারপর হচ্ছে তোমার কি ধরো নাইট্রোজেন পরমাণু। এই জিনিসগুলো হচ্ছে তোমার কই থাকবে? হেটারোস্ফিয়ারে। হেটারোস্ফিয়ারে ছোট ছোট গ্যাসগুলো থাকে, কারণ হেটারোস্ফিয়ার অনেক উপরে। তো যেই গ্যাসগুলা পাতলা বা তোমার হচ্ছে হালকা, সেগুলা উড়ে উপরে যেতে পারে, বাট যেগুলা ভারী সেগুলো হচ্ছে তোমার এই হোমোস্ফিয়ার পার করে যেতে পারে না। তো তোমাকে জিজ্ঞাসা করছে যে হোমোস্ফিয়ারে কোনটা থাকে না। সো আমরা জানি যে তোমার ছোট ছোট গ্যাসগুলা কই চলে যায়? হেটারোস্ফিয়ারে চলে যায়। তাহলে এই যে এইখানে দেখো অপশনে আর্গন দিছে, যেটা একটা বড় গ্যাস বা ভারী গ্যাস। O2, মানে এখানে দুইটা অক্সিজেন আছে, O+O মানে হচ্ছে O2, দুইটা, এটাও ভারী গ্যাস। এই যে অক্সিজেন পরমাণু, দেখো বলছে অক্সিজেন পরমাণু, নাইট্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু, হিলিয়াম পরমাণু এবং মিথেন, এটাও একটা ভারী গ্যাস। তো হেটারোস্ফিয়ারে থাকে হালকা গুলা, ছোট গুলা। তাহলে ছোট কোনটা? এইটা। তাহলে এই যে হোমোস্ফিয়ারে থাকে না মানে কি? হেটারোস্ফিয়ারে থাকে। তাহলে হেটারোস্ফিয়ারে থাকে কোনটা? ছোট গুলা। তাহলে এই যে এটা থাকে হচ্ছে, আর এটাও থাকে কোথায়? এগুলা সব থাকে হচ্ছে হোমোতে। এইগুলা থাকে হচ্ছে হোমোতে। ভারীগুলা থাকে হচ্ছে হোমোতে, ভারীগুলা থাকে হচ্ছে হোমোতে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার এমসিকিউ। পরে আসো, বায়ুমণ্ডলের কোন জায়গার তাপমাত্রা সব থেকে বেশি? আচ্ছা, এই যে স্পেশাল ইনফরমেশনে একটা জিনিস এটাও মনে রেখে দাও, যে ওজোন স্তর তো মনে রাখলাই, যে স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন স্তর, এবং স্ট্র্যাটোস্ফিয়ার সব থেকে তোমার বেশি তাপমাত্রা থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারে বেশি তাপমাত্রা থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে বেশি তাপমাত্রা থাকে, স্ট্র্যাটোস্ফিয়ার ভাইয়া বেশি তাপমাত্রা থাকে। তাহলে তুমি এবার আসো প্রশ্নে, আমাদের বলছে যে কোন জায়গার তাপমাত্রা বেশি ভাইয়া? ওজোন স্তর যেই জায়গায় থাকে সেখানকার তাপমাত্রা বেশি। কেন? এটা এমনিও বলতে পারি। দেখো ওজোন স্তর কি করে? সূর্যের ইউভি রশ্মিটাকে নিজে শোষণ করে আমাদেরকে রক্ষা করে। তাহলে ও যেহেতু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে থাকে, তাহলে ওইখানেই কি হিটটা অ্যাবজর্ব করে ও নিজে, তাহলে ওই জায়গাটার তাপমাত্রা কি হয়? একটু বেশি হয়। তাহলে বায়ুমণ্ডলের কোন জায়গায়? তোমার স্ট্র্যাটোস্ফিয়ার। কিন্তু মনে রাখবা যে এখন অপশনে যদি কি থাকে? অপশনে যদি থার্মোস্ফিয়ার থাকে, তাহলে তখন আবার অ্যান্সার ঘুরে যাবে। যদি কি থাকে ভাইয়া? থার্মোস্ফিয়ার। যদি কি থাকে ভাইয়া? থার্মোস্ফিয়ার, তাহলে অ্যান্সারটা ঘুরে যাবে। থার্মোস্ফিয়ার থাকলে অ্যান্সারটা হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার থাকলে, থার্মোস্ফিয়ার যদি অপশনে থাকে, থার্মোস্ফিয়ার থাকলে অ্যান্সার তোমার হবে থার্মোস্ফিয়ার। আর যদি থার্মোস্ফিয়ার না থাকে তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার। আমরা মনে রাখবো যে থার্মোস্ফিয়ার থাকলে অ্যান্সার থার্মোস্ফিয়ার। কেন? কারণ নাম কি? থার্মো বা তাপমাত্রা, ওইখানে তাপমাত্রা অনেক বেশি, এবং এই জন্য ওই জায়গায় কি তাপমাত্রা সব থেকে বেশি, তাই তোর নাম কি হয়েছে? থার্মোস্ফিয়ার। আর যদি এইটা অপশনে না থাকতো তাহলে দাগাইতাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। মনে থাকবে, এটা থাকলে এইটা, আর যদি এটা না থাকে তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার। তো এই যে দেখো 4 নাম্বার অপশনে থার্মোস্ফিয়ার আছে, তাহলে থার্মোস্ফিয়ার থাকলে তখন স্ট্র্যাটোস্ফিয়ার হবে না, থার্মোস্ফিয়ারই হবে অ্যান্সার। থার্মোস্ফিয়ার থাকলে অ্যান্সার হবে থার্মোস্ফিয়ার। ঠিক আছে, এবং এটার আরেক নাম কি? এটার আরেক নাম একটু আগে বলছি যে আয়োনোস্ফিয়ার। তো ওইটা থাকলেও কি হবে? এই দুটি অ্যান্সার হবে, আয়োনোস্ফিয়ার। এবং এটা যদি না থাকে তাইলে স্ট্র্যাটোস্ফিয়ার, এটা যদি না থাকে তাইলে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, ওকে। এরপর আসো, বায়ুমণ্ডলের শীতলতম অংশ কোনটি? এই যে একটু আগে পড়ে আসলাম যে সব থেকে ঠান্ডা কোথায় ভাইয়া?
মেসোস্ফিয়ার। সব থেকে ঠান্ডা কোথায় ভাইয়া? মেসোস্ফিয়ার। তাপমাত্রা কত? -93°C বা 218 কেলভিন। তাহলে আমাদের বলছে এই যে 1 নম্বরে দেওয়া আছে মেসোস্ফিয়ার। দেখো 1 নম্বরে দেওয়া আছে মেসোস্ফিয়ার, 1 নম্বরে দেওয়া আছে মেসোস্ফিয়ার। ঠিক আছে, ওকে। পরের প্রশ্নে আসো, বলছে ওজোন স্তর কোন জায়গায় থাকে? দেখো কতবার আসছে, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন স্তর কই থাকে ভাইয়া? স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন স্তর কই থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার। আরেকবার বলে দেই, ট্রপোস্ফিয়ারে ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক দুর্যোগ, সব ধরনের বিমান চলাচল করে, জেট বিমান বাদে। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর এবং হচ্ছে তোমার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। মেসোস্ফিয়ার সব থেকে ঠান্ডা, তাপমাত্রা -93°C বা 218 কেলভিন। আর থার্মোস্ফিয়ার হচ্ছে সব থেকে বেশি তাপমাত্রা। ঠিক আছে, এই হচ্ছে তোমার স্পেশাল কথাবার্তা। এবার আসো, বায়ুমণ্ডলে কোন জায়গায় ঝড় ঝঞ্ঝা? দেখো বায়ুমণ্ডলে কোন জায়গায় ঝড় ঝঞ্ঝা হয়? বায়ুমণ্ডলে কোন জায়গায় ঝড় ঝঞ্ঝা? ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। যত প্রাকৃতিক দুর্যোগ সব ট্রপোস্ফিয়ার, মানে প্রথম স্তরে কি হয়? সব ধরনের ঝড় ঝঞ্ঝা বা প্রাকৃতিক দুর্যোগটা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সাইক্লোন বা ঘূর্ণিঝড় তৈরি হইতে, মনে রাখবা, সাইক্লোন বা ঘূর্ণিঝড় তৈরি হইতে কত তাপমাত্রা লাগবে? 27°C। সর্বনিম্ন সাগরের পানির তাপমাত্রা 27°C হইলে তাহলে সেখানে ঝড় বা সাইক্লোন হয়। মনে রাখবা, যে কোনো ঘূর্ণিঝড় বা সাইক্লোন হইতে হইলে সাগরের তাপমাত্রা 27°C থেকে বেশি হইতে হয়। এবং সাইক্লোন হওয়ার শর্ত কি? যে কোনো জায়গায় ঘূর্ণিঝড় হবে কিনা সেটা শর্ত কি? দেখো সাইক্লোনের শর্ত, সাইক্লোনের শর্ত। তো কোন জায়গায় সাইক্লোন বা ঘূর্ণিঝড় হবে কিনা সেটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। এক, প্রথমত হচ্ছে সাগরের পানির তাপমাত্রা কি হইতে হবে? বেশি হইতে হবে। তাপমাত্রা বেশি হইতে হবে, এবং সেটা কত বেশি? 27°C এর থেকে বেশি। আর 27°C থেকে বেশি। আর দুই নাম্বারটা হচ্ছে নিম্নচাপ। দুই নাম্বারটা হচ্ছে কি ভাই? নিম্নচাপ। এবং এইটার সাথে তোমরা অনেক বেশি ফ্যামিলিয়ার। যে কোনো ঘূর্ণিঝড় হয়েছে, ধরো তোমার যে কোনো ঘূর্ণিঝড়, তুমি জীবনদা সেতু অনেক ঘূর্ণিঝড় দেখছো না, এর অমুক সমুক নাম দেয়, যে ঘূর্ণিঝড় ফণী, ঘূর্ণিঝড় এইটা সেইটা আবিজাবি নাম দেয়। তো ওই যে ঘূর্ণিঝড়ের যখন নিউজ গুলা খবরে পড়ে, তখন তারা কেমনে পড়ে? যে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে ফণী ঘূর্ণিঝড় আগামী 12টা নাগাদ বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে হচ্ছে আঘাত হানবে, এইসব বলে না? তার মানে কি? নিম্নচাপ এবং তাপমাত্রাটা বেশি হইতে হবে। তো তাপমাত্রা বেশি হইতে হবে, চাপটা নিম্ন হইতে হবে, তাইলে সেখানে কি হবে? ঘূর্ণিঝড়। এবং তাপমাত্রা কত হইতে হবে? 27। তাপমাত্রা কত হইতে হবে? 27, সর্বনিম্ন 27। ঠিক আছে, এর কম হইলে ঘূর্ণিঝড় হবে না, এর কম হইলে ঘূর্ণিঝড় হবে না, সর্বনিম্ন 27। তাহলে অ্যান্সার কত আসলো? অ্যান্সার হইলো হচ্ছে তোমার 27। অ্যান্সার হইলো কত? অ্যান্সার হইলো 27। ক্লিয়ার? তোমরা একটা না হচ্ছে অনেকগুলো এমসিকিউ সলভ করলাম। তোমাদের একটু জিজ্ঞাসা করি যে ভাই বুঝতেছো তো? ভাই একটু ক্লিয়ার করো, সবকিছু ক্লিয়ার কিনা? তোমরা বুঝতেছো না? ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরের এমসিকিউ তে যাই। পরের এমসিকিউ কি বলছে? নিচের কোনটি বয়েলের সূত্রকে প্রকাশ করে? আমরা পড়তে পড়তে তো একদম মনে হয় বুড়া হয়ে গেছি, যে বয়েলের সূত্র হচ্ছে P1 V1 P2 V2। বয়েলের সূত্র হচ্ছে P1 V1 P2 V2। আর যদি তুমি হচ্ছে সমানুপাতিক চিহ্ন দিয়ে লেখো, তাহলে এমনি লিখতে পারবা P proportional to 1/V অথবা V proportional to 1/P। মানে কি? চাপ এবং আয়তনের সম্পর্ক উল্টা। চাপ বাড়াইলে আয়তন কমে যাবে, এবং তুমি যদি হচ্ছে আয়তন বাড়াও চাপ কমে যাবে। অথবা এখানে সেম জিনিস, দুইটা দিয়ে তুমি হচ্ছে লিখতে পারো। সো এই যে কোনো একটা কিন্তু পরীক্ষাতে থাকতে পারে, যে নিচের কোনটি বয়েলের সূত্র, এটা দিলে হচ্ছে সমানুপাতিক চিহ্ন দিয়ে, আর এটা হলো সমান চিহ্ন দিয়ে। তাহলে আমাদের কোনটা দেওয়া আছে? আমাদের ডিরেক্ট এটাই দেওয়া আছে। কোথায়? এই যে P1 V1 P2 V2। P1 V1 হচ্ছে P2 V2, P1 V1 সমান P2 V2। তাহলে অ্যান্সার কোনটা? এই আমাদের চান্স। ঠিক আছে, P1 V1 P2 V2 বয়েলের সূত্র বলছে। এবার আসো, এখানে একটা গ্রাফ দেওয়া আছে এই পাশে, এই পাশে তোমরা দেখতে পারতেছো কিনা আমি একটু দেখি, দাঁড়াও স্ক্রিনে আসলে বলতে পারবো। স্ক্রিনে আমি আসলে একটু গ্রাফটা দেখি, একটু ওয়েট করো, দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এখানে যে গ্রাফটা আছে এটা আমি আইকা দিই, তাহলে তুমি বুঝতে পারবা। যে এখানে যে গ্রাফটা আছে সেটা আমি সুন্দর মতো তোমাদের আইকা দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো কি গ্রাফটা দেওয়া আছে এখানে। গ্রাফে বোঝাতে চাইতেছে এরকম, যে তোমার এখানে আছে হচ্ছে পিভি, আর এখানে আছে হচ্ছে পি। তারা এক্স অক্ষে পি কে রাখছে এবং ওয়াই অক্ষকে পিভি কে রাখছে, এবং গ্রাফটা দেখতে হয়েছে এরকম। এটার মানে কি তুমি দেখো, এটার মানে কি? তোমাকে বলতেছে যে এটা কার সূত্র, এটা কার সূত্র।
সো এটা কার সূত্র সেটা বোঝার জন্য তুমি আগে একটু গ্রাফটা খেয়াল করে দেখো। এই এক্স অক্ষ বরাবর আছে হচ্ছে পি, আর ওয়াই অক্ষ বরাবর আছে হচ্ছে পিভি। তা এবং এই গ্রাফটা দেখতে হচ্ছে এরকম, মানে এক্স অক্ষের মতো, বা এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা বলি, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, কারণ দেখতে কি এক্স অক্ষের মতো। তো এই রেখাটার উপরে কি হচ্ছে দেখো তো, পিভি কে রাখছি ওয়াই অক্ষ বরাবর, এই রেখাটা কি এই এক্স অক্ষ থেকে একটা নির্দিষ্ট উচ্চতা উঠে বসে আছে না, এই উচ্চতাটা কি চেঞ্জ হচ্ছে, এটার ওয়াই এর মান কি চেঞ্জ হচ্ছে ভাইয়া, এটার ওয়াই এর মানের কোনো চেঞ্জ হচ্ছে না, খালি সামনে পিছনে গেলে এক্স চেঞ্জ হবে, কিন্তু উপরে নিচে তো আর যাচ্ছে না। তাহলে এই গ্রাফটার উপরে বা নিচে কোনো চেঞ্জ নাই, বা ওয়াই এর কোনো চেঞ্জ নাই, তার মানে এটার পিভি চেঞ্জ হচ্ছে না। এবার তুমি দেখো, তুমি বয়েলের সূত্রে পড়লা যে পি প্রপোর্শনাল টু 1/v বা ব্যস্তানুপাতিক। দেন তুমি যদি এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে সমান চিহ্ন আনতে চাও, তাহলে একটা ধ্রুবক দিতে হয় ইনটু 1/v। এবার এই ভিটাকে পাশে পাঠিয়ে দাও, পিভি ইজ ইকুয়ালস টু ধ্রুবক। দেখো তো বয়েলের সূত্র আমাদেরকে কি বলতেছে, যে পিভি এই দুটার গুণফল একটা ধ্রুবক সংখ্যা, এটা কখনো চেঞ্জ হবে না। তো এখানে তো তাই হচ্ছে যে পিভির মানটা দেখো ফিক্সড হয়ে গেছে, এই যে ওয়াই এর মানটা চেঞ্জ হচ্ছে না, ওয়াই এর মানটা চেঞ্জ হচ্ছে না, তো পিভি চেঞ্জ হচ্ছে না। তুমি পি কে বাড়াও অথবা কমাও, এখানে যদি ভিও থাকতো তাহলে সেম গ্রাফই হইতো, ভি কে বাড়াও কমাও যা মন চাই করো, পিভি চেঞ্জ হবে না, কারণ বয়েল তো তাই বলতেছে যে পিভির গুণফল ধ্রুবক, পিভির গুণফল ধ্রুবক। এটা কার সূত্র? বয়েলের সূত্র। বুঝতে পারছো? কার সূত্র? বয়েলের সূত্র। তাহলে এই যে বয়েলের সূত্র, যে পিভি ধ্রুবক, এটা কার সূত্র? বয়েলের সূত্র। পিভি ধ্রুবক, এটা হচ্ছে বয়েলের সূত্র। পরে আসো, আচ্ছা পরে কি কোন গ্রাফ দেওয়া আছে আমি আঁকতেছি, দেখো এখানে পি আর ভি এর গ্রাফ দেওয়া আছে, এটা দেওয়া আছে। তো আমরা সবাই জানি এটা হচ্ছে কিসের গ্রাফ, এরকম গ্রাফ হচ্ছে তোমার, এটা হচ্ছে ব্যস্তানুপাতিকের গ্রাফ। এটা কিসের গ্রাফ ভাইয়া? এটা হচ্ছে ব্যস্তানুপাতিকের গ্রাফ, এটা হচ্ছে ব্যস্তানুপাতিকের গ্রাফ, এটা হচ্ছে ব্যস্তানুপাতিকের গ্রাফ। তাহলে পি আর ভি ব্যস্তানুপাতিক, এটা কে বলছে? বয়েল বলছে। তাহলে সূত্রটা কার সূত্র? এটা হচ্ছে বয়েলের সূত্র। এটা কার সূত্র ভাইয়া? এটা হচ্ছে বয়েলের সূত্র, এটা হচ্ছে বয়েলের সূত্র। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন, আবারও একটা গ্রাফ আছে, এটা কিন্তু হাজার অনুশীলন দিয়ে আছে, একটা নাই দেওয়া আছে। সেখানে এই গ্রাফটা কি দেওয়া আছে, এই বরাবর হচ্ছে 1/p, আর এই বরাবর হচ্ছে ভি, এবং গ্রাফটা হচ্ছে সোজাসুজি তোমার এক্স, এই যে মূলবিন্দুগামী সরলরেখা। তো আমরা জানি এই মূলবিন্দুগামী সরলরেখা y is equals to mx, এই গ্রাফটা কার? এই গ্রাফটা কার? এটা হচ্ছে সমানুপাতিকের গ্রাফ। এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে সমানুপাতিকের গ্রাফ। তো বয়েল আমাদের বলতেছে যে ভি প্রপোর্শনাল টু 1/p, মানে কি যে ভি আর পি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, কিন্তু তুমি যদি ভিটাকে একটা পাশ চিন্তা করো আর 1/p পুরোটাকে একটা পাশ চিন্তা করো, তাইলে আবার সম্পর্কটা কেমন? সমানুপাতিক না? দেখো বুঝছো, এক্স প্রপোর্শনাল টু 1/y, মানে কি এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, কিন্তু এই পাশের এক্স আর এই পাশের 1/y এর সম্পর্কটা আবার কেমন? সমানুপাতিক। তো ভি এর সাথে 1/p এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। তো এই জন্য গ্রাফটা কেমন হয়েছে? সমানুপাতিক এই গ্রাফ। তো এটাও কার সূত্র? ভি প্রপোর্শনাল টু 1/p বা পি প্রপোর্শনাল টু 1/v, কার গ্রাফ? বয়েলের। ঠিক আছে, তাহলে আলটিমেটলি সূত্র কার? এটাও বয়েলের সূত্র, বয়েলের সূত্র, বয়েলের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে বয়েলের সূত্র। এরপরে আরো একটা গ্রাফ দেওয়া আছে, কি দেওয়া আছে গ্রাফে? গ্রাফে দেওয়া আছে হচ্ছে তোমার এই পাশে দেওয়া আছে ভি, এই পাশে দেওয়া আছে টি, এবং এই গ্রাফটাও এক্স অক্ষের সমানুপাতিক। একটু আগে দেখলাম যেটা কিসের গ্রাফ, এই y ইকুয়ালস টু mx, এটা হচ্ছে সমানুপাতিকের গ্রাফ। তো এখানে আছে ভি, এখানে আছে টি, ওদের সম্পর্ক যদি সমানুপাতিক হয়, তুমি বলো ভি প্রপোর্শনাল টু টি। কে বলছে? চার্লস বলছে না যে তুমি যদি তাপমাত্রা বাড়াও আয়তন বাড়বে, তাপমাত্রা কমাও আয়তন কমবে, ভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক। কার গ্রাফ বা কার সূত্র? চার্লসের সূত্র। কার সূত্র ভাই? চার্লস। চার্লস কোথায় আছে? চার্লস কোথায় আছে? এই যে 3 নাম্বার আছে চার্লস, চার্লসের সূত্র। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। সো গ্রাফ দেখে আমরা কিভাবে অ্যান্সার করব, এবার চলো আমরা আবার একটু ফেরত আসি। গ্রাফ দেখে আমরা যখন অ্যান্সারটা করতেছি, তখন আমরা ঠান্ডা মাথায় দেখবো যে গ্রাফটা দেখতে কেমন, এটা কি সমানুপাতিক, এটা কি ব্যস্তানুপাতিক, না এটা কেমন। তারপরে দেখবো এখানে কে কে আছে, কার সাথে কার সম্পর্ক। তো এই যে দেখো এমসিকিউটা কেমনে সলভ করলাম আমি। ফার্স্টে দেখলাম যেটা কিসের গ্রাফ ভাইয়া, এটা হচ্ছে তোমার হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, যেটা হচ্ছে y ইকুয়ালস টু mx বা সমানুপাতিকের গ্রাফ, সমানুপাতিকের গ্রাফ। তো এখন দেখো, তার মানে এখানে যে দুজন আছে তাদের গ্রাফটা যেহেতু সমানুপাতিক, মানে তারাও সমানুপাতিক,
তাহলে আছে কে ভি আর টি, তাহলে ভি সমানুপাতিক টি, কে বলছে? চার্লস বলছে। এইভাবে তুমি হচ্ছে ঠান্ডা মাথায় একটু থাইমা দেখবা গ্রাফটা কেমন, তারপরে কাদের মাঝখানে সম্পর্ক, সেখান থেকে তোমার সামনে পুরা ক্লিয়ার হয়ে যাবে যেটা কার সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে চার্লসের সূত্র। পরের প্রশ্নে আসো, বলছে কোনটি পরম শূন্য তাপমাত্রা? কোনটি পরম শূন্য তাপমাত্রা? তার আগে আসলে পরম শূন্য তাপমাত্রাটা কি? পরম শূন্য তাপমাত্রা কি মনে রাখবা, যে যেই তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন, সকল গ্যাস, এটা যেমন মন চাই তেমন গ্যাস হোক, সকল গ্যাসের আয়তন 0 শূন্য, তাকে বলা হয় হচ্ছে তোমার পরম শূন্য তাপমাত্রা। ঠিক আছে, যেই তাপমাত্রায় সকল গ্যাসের আয়তনটা কত? 0 তাকে বলা হয় হচ্ছে তোমার পরম শূন্য তাপমাত্রা। তাকে বলা হচ্ছে তোমার কি ভাই? পরম শূন্য তাপমাত্রা। এবং এই তাপমাত্রার মান এমন কোন পরীক্ষা নাই যেখানে আসেনি। বোর্ড থেকে শুরু করে অ্যাডমিশন, বুয়েট বলো, মেডিকেল বলো, যে কোনো জায়গায় বলো, এখান থেকে প্রশ্ন আসছেই যে পরম শূন্য তাপমাত্রার মানটা কত? এটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমরা জানি যে সেলসিয়াসকে ক্যালভিনে নিতে হলে 273 যোগ করা লাগে। তো পরম শূন্য তাপমাত্রা নিজে হচ্ছে -273, তার সাথে যখন +273 করব, এটা ইকুয়ালস টু কত হয়ে যাবে? 0 ক্যালভিন হয়ে যাবে না? তাহলে যে দুইটাই আমাদের লাগবে কত? -273 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 ক্যালভিন। -273 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 ক্যালভিন। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে বলছে নিচের কোনটি পরম শূন্য তাপমাত্রা? এই যে -273 ডিগ্রি সেলসিয়াস অথবা 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 কি ভাইয়া? অথবা 0 ক্যালভিন। ঠিক আছে, 0 ক্যালভিন। ঠিক আছে, ওকে। এরপর আসে তত্ত্বীয় ভাবে কোন তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন 0? এটাই তো পরম শূন্য তাপমাত্রা। কত? -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 ক্যালভিন, অথবা 0 ক্যালভিন। ঠিক আছে, ওকে। এরপর আসো আদর্শ গ্যাসের সমীকরণ। এটা তো সবাই পারো যে আদর্শ গ্যাসের সমীকরণ কাকে বলা হয় ভাইয়া? PV = nRT। এই ফর্মুলাটাকে বলা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র, PV = nRT। সো PV = nRT কোন অপশনে আছে ভাইয়া? প্রথমেই দেওয়া আছে PV = nRT। সো আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা? এইটা। আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা? এইটা। এবার প্যাচ লাগে কোথায় জানো ভাইয়া? প্যাচ লাগে কোথায়? আদর্শ গ্যাসের সমীকরণ তো তোমরা দেখে আসছো, চিনো যে PV = nRT। তোমাদের বলে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কি বলে ভাইয়া? আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। এবং এখানেই ভুলটা হয়, সবাই PV = nRT দিয়ে আসে। ওই যে আদর্শ গ্যাস দেখে নো, যখন গতীয় কথাটা থাকবে, গতীয় কথাটা থাকলে সূত্র হবে PV = 1/3 mnc²। PV = 1/3 mnc²। আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ হচ্ছে এটা। আদর্শ গ্যাসের সমীকরণ বললে PV = nRT, বাট গতীয় কথাটা থাকলে হচ্ছে PV = 1/3 m, ছোট হাতের m, বড় হাতের n এবং c। এই c কে, এই c মানে হচ্ছে তোমার বর্গমূল গড় বর্গবেগ। পড়ে আসছো না? এটা মানে হচ্ছে যে CRMS। এটা 1/3 mnc²। এটা হচ্ছে কি? গতীয় কথাটা থাকলে এইটা। সো এবার আসো, এই যে দেখো পরের এমসিকিউতে কি বলছে? আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, সেটা কিন্তু PV = nRT না। এটা কত? PV = 1/3 mnc²। PV = 1/3 mnc²। তাহলে বুঝতে পারছো, আদর্শ গ্যাস বললে PV = nRT, আর গতীয় কথাটা থাকলে 1/3 mnc²। ক্লিয়ার? ওকে, গতীয় সমীকরণ 1/3 mnc² PV। ঠিক আছে জান্নাতুল, তুমি ঠিক বলছো ভাইয়া। শারণ দাস বলছো ঠিক। ওকে ভাই, ওকে, ঠিক আছে। আমি কিন্তু ভাই তোমাদের খুব একটা বেশি কমেন্ট পড়তেছি না। ঠিক আছে, আমি মনে শুনি কোনো ক্লাসে কমেন্ট খুব একটা বেশি পড়ি নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে তোমাদের এই সময় পড়াটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আমি কমেন্ট বললে তোমাদের তো কোনো লাভ নেই, তাই না? এমনি সময় হলে তোমাদেরকে হয়তো কথাবার্তা বলতে পারতাম, বিভিন্ন গাইডলাইন দিতে পারতাম। গাইডলাইনের জন্য আমরা অন্য ভিডিও করতে পারি, বাট কথা হচ্ছে আমরা এখন সলভ করতে আসছি, কোশ্চেন গুলো সলভ করবো। তোমাদের এগুলো জানা দরকার। ঠিক আছে, তোমাদের এগুলো জানা দরকার, লাস্ট সময় রিভিশন করা দরকার। তাই এই ক্লাসগুলো নিতেছি। ঠিক আছে, তাই ক্লাসগুলো নিচ্ছি তোমার সাথে। আমি কমেন্ট পড়লে তোমার 1 নাম্বার আসবে না। ঠিক আছে, এই জন্য পড়তেছি। অনেকে আবার এরকম পছন্দ করে 2-4টা কথা বললে, বাট এখন আসলে টাইমটা নেই। ভাই এসটিপি তে মোলার আয়তন, তার আগে ভাই একটু পড়াই দিই। ভাই এসটিপি বললে আয়তনটা হবে 22.4 লিটার। আর এসএটিপি বললে আয়তনটা হবে হচ্ছে তোমার একটু বেশি, 24.789 লিটার।
ঠিক আছে। এসটিপি বললে 22.4 লিটার, আর এসিটিপি বললে 24.789 লিটার, 24.789 লিটার। আমাকে বলছে এসিটিপি, অ্যান্সার কত? 24.789। এই যে 24.789 লিটার, 24.789 লিটার। ক্লিয়ার? এসটিপি হলে 22.4। এই যে এটা কত? এটা হচ্ছে এসটিপি। এটা কত ভাই? এটা হচ্ছে এসটিপি। ঠিক আছে, ওকে। এরপর আসো, বলছে এসটিপিতে 1 মোল গ্যাসের, এখন 1 মোল যেটা মন চায় সেটা হোক। দেখো আমরা এখানে বলছি যে অমুক গ্যাস হলে 22.4, অমুক গ্যাস হলে অন্যটা, কিছুই বলে নেই। এসটিপিতে দুনিয়ার সকল গ্যাসে 1 মোলের আয়তন কত? এত। এসটিপিতে দুনিয়ার সকল গ্যাসে 1 মোলের আয়তন হচ্ছে এত লিটার। ঠিক আছে, আচ্ছা লিটার এখানে লিখি নাই, এটা হবে হচ্ছে এত লিটার। সো এবার দেখো আমাকে বলছে যে 1 মোল সালফার ডাইঅক্সাইড। ভাই সালফার ডাইঅক্সাইড হোক আর ডাইমোনসাই হোক, 1 মোল মানেই কত? এসটিপিতে 22.4 লিটার। সো এটা আমাকে তোমার কনফিউজ করার জন্য দিয়েছে, কনফিউজ করার কিছু নাই। 22.4 লিটারই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 22.4 লিটারই হবে অ্যান্সার। এখানে সালফার ডাইঅক্সাইড না হয় অন্য যাই হইতো, অ্যান্সার এটাই হইতো, কারণ এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। 9 থেকে পড়ছো না? সেটাই। এরপর গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণটা কোনটি? সো গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণ হচ্ছে D = PM/R। কেমনে আসছে ভাইয়া দেখাই দিচ্ছি, দেখো কেমনে আসছে আমি তোমাদের দেখাই দিচ্ছি। আমরা জানি যে PV = nRT, এটা আমরা জানি। তো ঘনত্ব বের করতে হবে। তুমি 9-10 থেকে পড়ছো যে ভাইয়া ঘনত্ব রো = ভর ডিভাইডেড বাই আয়তন m/v, পড়ছিলা না? মনে আছে? রো = m/v। তো এই রোটাকে আমরা কেমিস্ট্রিতে ডি দ্বারা প্রকাশ করি। ডি ইকুয়ালস টু, এই ভরকে আমরা কেমিস্ট্রিতে ডাব্লিউ বা ওয়েট দ্বারা প্রকাশ করি না? W/m, এভাবে ডাব্লিউ, আর ভি তো ভি দ্বারা প্রকাশ করি। তাহলে আমাকে বের করতে হবে ডি, তাহলে উপরে লাগবে ভর, নিচে লাগবে আয়তন। সো এই PV = nRT তে ভি তো আছে কিন্তু ডাব্লিউ তো নাই। তো এবার আমাদের কি করতে হবে? এই যে আমরা জানি n এর বদলে আমরা যদি W/m লিখে দিই তাহলে আমাদের ডাব্লিউ পেয়ে যাবো। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই n এর বদলে W/m লিখে ফেলা, বাকি যা আছে এমনি থাকে। এবার আমরা জানি W এর নিচে ভি থাকলে তাকে বলা হয় ঘনত্ব। তাহলে W এর নিচে এই ভিটাকে পাঠিয়ে দিব, তাহলে W এর নিচে ভি কে পাঠিয়ে দিব, আর বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিব। তাহলে দেখো এই পাশে তো আগে থেকেই কি পড়া ছিল? পি। এই এমটা উপরে গিয়ে পি এর সাথে যুক্ত হবে, আর আরটা গিয়ে নিচে চলে যাবে। তাহলে দেখো কি চলে আসলো? এই যে W/v, বলো এই পার্টটা কি? ভর বাই আয়তন, এটা মানে তো ঘনত্ব। তাহলে এই যে এই পার্টটুকু হচ্ছে ঘনত্ব ডি, এবং এই পাশে পড়ে আছে কত? PM/R। এই হচ্ছে আমাদের ঘনত্বের ফর্মুলা, D = PM/RT। এবং একটা এমসিকিউ আসে যে ঘনত্ব কোন ফর্মুলা থেকে, অ্যাডমিশন এটা আসে যে ঘনত্ব কই থেকে নির্ণয় করা হয়। দেখো ঘনত্ব কই থেকে নির্ণয় করা হয়েছে? আদর্শ গ্যাসের সূত্র PV = nRT থেকে। প্রশ্ন আসে যে ঘনত্ব নির্ণয় করতে হয় কই থেকে? ঘনত্ব নির্ণয় করতে হয় আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT থেকে। ক্লিয়ার এটুকু? তাহলে মনে রেখো ঘনত্ব D = PM/RT। কেমনে বের করছি সেটা কিন্তু ভাইয়া দেখাই দিলাম। এরপর আসো লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান। ওকে, আর এর মানগুলো আগে আমরা পড়ে আসি, পরেরটা পরে দেখতেছি। দেখো আর এর যে ভ্যালুগুলো আছে সেগুলো অনেকগুলো একক হইতে পারে। তো আর এর মান, আগে পড়াই দিই, তারপরে এমসিকিউ সলভ করি, তাহলে ইজি হবে যে বিষয়টা। সো এসআই এককে আর এর মান সবাই জানো যে এসআই এককে আর সমান কত? তোমার 8.314 জুল পার মোল পার কেলভিন, তাই তো? আচ্ছা, এরপরে হচ্ছে তোমার সিজিএস এককে। সিজিএস এককে আর এর ভ্যালু কত হয় ভাইয়া? 8.314 10⁻⁷। সিজিএস এর শক্তির একক, এখানে কি এসআই তে জুল, আর সিজিএস হচ্ছে আর্ক। সিজিএস হচ্ছে আর্ক, আর এই পাশে কত থাকে? এটা তো মোলই থাকবে এবং ক্যালভিনই থাকবে, এটা থাকলো। এরপরে হচ্ছে তোমার কোন একক? লিটার এটিএম একক। লিটার এটিএম অর্থাৎ তুমি যদি আয়তনকে লিটারে রাখো আর চাপকে এটিএম এ রাখো, তাহলে আর এর একক কত আসবে? আর একক আসবে 0.0821 লিটার এটিএম। যেহেতু তুমি এই দুটাকে এমনি রাখছো তাহলে এমনি থাকবে পার মোল পার কেলভিন। তাহলে এই হচ্ছে আমাদের সবথেকে ফেমাস তিনটা। এসআইতে 8.314 জুল পার মোল পার কেলভিন, সিজিএস এ 8.314 10⁻⁷, এটার সাথে একটা 10⁻⁷ এক্সট্রা, আর্ক পার মোল পার কেলভিন, এবং আরেকটা হচ্ছে তোমার 0.0821। এবার আসো যে ভাইয়া আরেকটাও আসে মাঝে মধ্যে, সেটা হচ্ছে ক্যালোরি এককে। কি এককে ভাইয়া? ক্যালোরি এককে। ক্যালোরি শক্তি যদি তোমার এই জুলে না বসায় ক্যালোরিতে বসাই তখন কত আসে জানো? তখন আর এর ভ্যালুটা আসে হচ্ছে তোমার 1.987 ক্যালোরি
পার মোল পার কেলভিন। তো এই যে চারটা মান তুমি যদি মনে রাখো তাহলে যে কোনোটা কাছে তুমি করতে পারবে। তো প্রথমে বলছে লিটার রেডিয়ামে কত, সো 0.0821 আছে কি এই যে 0.0821 দেয় নেই লিটার রেডিয়াম পার মোল পার। যদি একবার পড়াই দিলাম, এবার তোমার হচ্ছে জিনিসগুলো ক্লিয়ার হবে। এবার আসো একটা একক, হ্যাঁ 8.314 কই আছে 8.314 একক দেখবা এই আর এর মানগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে একক পেঁচাইতে পারে কিন্তু, সো এই যে জুল পার মোল পার কেলভিন। সো এই যে অনেক সময় দিয়ে দিবে এরকম যে 8.314 দিল, পাশে লিখে রাখছে আর্ক পার মোল পার কেলভিন, তো তুমি 8.314 দেখে লাগাই দিলা, পরে দেখলা পাশে আর্ক লেখা। এই ভুল করবা না। অ্যাডমিশনে তুমি হচ্ছে একটা এমসিকিউ সলভ করার জন্য, শুধু অ্যাডমিশন না, যে কোনো এমসিকিউ সলভ করার জন্য প্রথম শর্ত হচ্ছে সেই এমসিকিউটা পড়তে হবে, এমসিকিউর অপশনগুলো পড়তে হবে, অপশনে এককগুলা তোমাদের সাথে খুব ভালো মতো দেখতে হবে। এটাই বেসিক শর্ত। আমরা এই কাজটা করি না, এবং এইটা অনেক কমন মিস্টেক যে তুমি অপশন দেখে দাগাই দিছো, পরে দেখো একক ভুল দিয়ে রাখছে, তোমার আলটিমেটলি পুরো এমসিকিউটা ভুল চলে গেছে। এটা কিন্তু খুবই কমন মিস্টেক। তোমরা এখন পরীক্ষা দিচ্ছ না, তোমরা কিন্তু কি করতে পারবা, রিলেট করতে পারবা যে ভাইয়া আমি কিন্তু এই ভুলটা ওই মডেল টেস্ট থেকে দিছি, আমি হচ্ছে উদ্ভাসে পরীক্ষা দিতে গেছিলাম তখন আমি এই ভুলটা করছি, যে ছিল আমি 50 থেকে দাগাই দিছি, পরে দেখি একক ঠিক নেই। করছো না এই ভুল? ঠিক আছে, আমি বুয়েট পিলিতে এই ভুল করছিলাম, বুয়েট পিলি দ্বারা, বাকি অনেক পরীক্ষাতে তো করছি, ওগুলা ভুলে গেছি, বাট বুয়েট পিলির ভুলটা মনে আছে। তা আমি হচ্ছে কি করছিলাম জানো, তোমার রকেটের একটা ম্যাথ ছিল, তো ক্যালকুলেশন করে আমার অ্যান্সার আসছে 3000, তো আমি 3000 দেখে লাভ দিয়ে অ্যান্সার দাগাই দিছি, 3000 দেখে লাভ দিয়ে, পরে দেখি যে 3000 পাশে লেখা কিলো জুল, কিন্তু আমি বের করছি জুলে, আর নিচে অ্যান্সার ছিল 3 কিলো জুল। তো 3000 জুল মানে কত, 3 কিলো জুল, অ্যান্সার হচ্ছে এইটা। আমি না লেখা এটা দেখাই দিছিলাম যে 3000 কিলো জুল। তো তখন পরে আমি এমসিকিউটা দেখানোর সাথে সাথে ওই বুয়েট পিলির এক্সাম হলে আমি বুঝতে পারছি যে আমি কি কাজ করলাম, হুট করে দেখাই ফেললাম। সো প্রশ্ন পড়তে হবে, অপশন দেখতে হবে, এককগুলা পড়তে হবে। সো প্রশ্ন পড়া আর তোমার হচ্ছে অপশন গুলা পড়া, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এমসিকিউ সলভ করার প্রথম ধাপ, একদম প্রথম ধাপ। তোমার একক দেখতে হবে, প্রশ্ন পড়তে হবে, এই পড়তে হবে, ঠিক আছে, অপশন পড়তে হবে। সেইসব ভুল কিন্তু কইরো না, ঠিক আছে। এরপর আসো সিজিএস এককে আর এর ভ্যালু। এই সিজিএস আর এর ভ্যালু কত, তোমার হচ্ছে আর আসবে এবং সাথে 10 টু দি পাওয়ার 7, সো 8.314 এর কাছাকাছি 10 টু দি পাওয়ার 7 আর পার মোল পার কেলভিন। এখানে দেখো আর দেওয়া আছে, কিন্তু 8.316 10 টু দি পাওয়ার 7 টা নাই, এটা অ্যানসার হবে না। এখানে 8.314 জুল দিয়ে রাখছে, জুল তো সিজিএস না, এখানেও আর দিয়ে রাখছে, বাট এই যে মানটা ঠিক নাই, তাহলে আমাদের একটা এই সঠিক দেওয়া আছে 8.316 10 টু দি পাওয়ার 7 আর পার মোল পার কেলভিন, ঠিক আছে। এরপর মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রা, এই যে যতগুলো আমরা সূত্র লিখতেছিলাম, তুমি লিখতেছিলা জুল, তারপরে হচ্ছে পার মোল পার কেলভিন, তারপরে তুমি লিখলা আর পার মোল পার কেলভিন, এরপরে তুমি লিখলা ক্যালোরি পার মোল পার কেলভিন, এরপর তুমি লিখলা লিটার রেডিয়াম পার মোল পার কেলভিন। সেখানে কমনটা কি, হ্যাঁ পার মোল পার কেলভিন, এটা কি কমন না, পার মোল পার কেলভিন এটা কি কমন, এবং সামনে কি চেঞ্জ করতেছো বারবার, এটা হচ্ছে এসআই এককের শক্তি, এটা হচ্ছে সিজিএস এককের শক্তি, এটা হচ্ছে ক্যালোরি এককের শক্তি, আর এটা হচ্ছে লিটার রেডিয়াম এককের শক্তি। তার মানে সামনে কি শক্তি বা কাজের মান, তার মানে আলটিমেটলি কি এককটা কি আসতেছে, কাজ পার মোল পার কেলভিন। এখানে সেটাই দেওয়া আছে যে তোমার আর এর মাত্রা বা সমীকরণ একক কোনটি, কাজ পার মোল পার কেলভিন, প্রথমেই দেওয়া আছে যে কাজ বা শক্তি পার মোল পার কেলভিন। এই তো সিম্পল, ক্লিয়ার। আর এর একক কি, কাজ। এখন অনেক এককে বসাইতে পারো, বাট জিনিস তো কাজ, তো কাজ পার মোল পার কেলভিন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আর এর একক। একটা এককে বোলটজম্যান ধ্রুবকের কাজ, বোলটজম্যান ধ্রুবকটা কাকে বলা হয় দেখো, আমরা যদি তোমার এই যে আর যেটা আছে আর, সেটাকে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10 টু দি পাওয়ার 23 এটা দ্বারা ভাগ করি, এটাকে বলা হয় বোলটজম্যান ধ্রুবক কে। সো আর এর যদি আমরা এত একক চিন্তা করি, যেহেতু এত একক বলছে, এত এককের মানটা কত 8.314, আর নাম্বার অফ অ্যাভোগাড্রো তো সবসময় সেম 6.023 10 টু দি পাওয়ার 23। সো এই ভাগটা করলে অ্যান্সার আসে হচ্ছে তোমার 1.38 10 টু দি পাওয়ার মাইনাস 23, ঠিক আছে। বোলটজম্যান ধ্রুবকের ভ্যালু আসে কিন্তু এইটা, বোলটজম্যান ধ্রুবকের ভ্যালু আসে কত 1.38 10 টু দি পাওয়ার মাইনাস 23। সো এটা তো অ্যাভোগাড্রো, এটা তো বাদ, 1.38 10 টু দি পাওয়ার মাইনাস 23, এই যে আমাদের आंसर 1.38 10 টু দি পাওয়ার মাইনাস 23। এটা হচ্ছে আমাদের কি বোলটজম্যান ধ্রুবকের একক। বোলটজম্যান কাকে বলা হয়, আর কে নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা ভাগ করলে যেই সংখ্যাটা পাওয়া যায় সেটা একটা ধ্রুবক, এই ধ্রুবকের নাম বোলটজম্যান ধ্রুবক। এই ধ্রুবকের নাম কত, এই ধ্রুবকের নাম হচ্ছে বোলটজম্যান ধ্রুবক। এরপর আসো
এক এটিএম সমান কত প্যাসকেল? ওকে, একক থেকে প্রশ্ন আসছে, চলো আমরা এককের জিনিস একটু ক্লিয়ার করি। দেখো মনে রাখবা, এক এটিএম এটা সমান সমান হচ্ছে ভাইয়া 10, 13, 25 প্যাসকেল। এক এটিএম সমান সমান 10, 13, 25 প্যাসকেল। অথবা তুমি যদি হচ্ছে এটাকে 10 এর পাওয়ার আকারে লিখতে চাও, তাহলে তুমি কি করতে পারো? দেখো এখানে ছিল 10, 13, 25, তো দশমিকটা এখানে তো নাই, তাই না? দশমিককে আমি ধরে নিয়ে যদি একের পরে আনতে চাই, তাহলে আমাকে এই 5, 2, 3, 1, 0 টোটাল 5টা ঘর পাড়ি দিয়ে তারপরে আনতে হবে। তো একের পরে দশমিক আনতে হইলে আমি কয়টা ঘর পাড়ি দিলাম? 0, 1, 3, 2, 5। তাহলে 10 এর পাওয়ার কত হয়ে যাবে? 5। তো এটাকে তুমি চাইলে এত প্যাসকেলও লিখতে পারো। 10, 13, 25 প্যাসকেল যেই কথা, 1.01325 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল একই কথা। এটাকে গুণ করলে আবার এটাই আসবে, ঠিক আছে? এরপরে প্যাসকেল তো বুঝলাম, হ্যাঁ কিলো প্যাসকেলটা কত হবে বলো তো? কিলো প্যাসকেল মানে কি? প্যাসকেলকে কিলো বা 1000 দ্বারা ভাগ করা। সেখানে 10 এর পাওয়ার আছে 5, 1000 দ্বারা ভাগ করলে কি 10 এর পাওয়ার 3টা কমে যাবে, তাহলে কত আসবে? 1.01325 ইন্টু তোমার 10 স্কয়ার কিলো প্যাসকেল। অথবা দেখো আমরা যদি 10 স্কয়ারটা ভিতরে দিয়ে দিই, তাহলে কত আসতেছে? 101, দশমিকটা 2 ঘর ডানে চলে যাবে, 101.325 কিলো প্যাসকেল। তো তুমি কোনটা মনে রাখবা? 10, 13, 25 প্যাসকেল। তুমি কোনটা মনে রাখবা? 101.325 তোমার হচ্ছে কিলো প্যাসকেল। এরপরে আর কি কি? ওই যে আমরা হচ্ছে 9, 10 এ পড়ছিলাম, মনে আছে? টরিসিলের একটা পরীক্ষা ছিল, সেখানে বলছিল যে এক এটিএম মানে হচ্ছে তোমার 76 সেন্টিমিটার পারদ-চাপ। অথবা সেন্টিমিটার মানে কি তোমার 760 মিলিমিটার পারদ-চাপ। আবার এই 76 সেন্টিমিটার পারদ-চাপ মানে হচ্ছে তোমার কি 0.76 মিটার পারদ-চাপ। তো এই জিনিসগুলো কিন্তু আসে। এবং মনে রাখবা যে 760 মিলিমিটার পারদ-চাপ যেই কথা, 760 টর একই কথা, টর টর। তার মানে কি এক এটিএম সমান সমান 760 মিলিমিটার পারদ-চাপ, এক এটিএম সমান সমান 760 টর। তার মানে টর আর মিলিমিটার এইচজি সেম জিনিস, টর আর মিলিমিটার এইচজি সেম জিনিস, টর আর মিলিমিটার এইচজি সেম জিনিস। আর এক এটিএম সমান সমান প্রায় একবার, প্রায় একবার, পুরোপুরি না অনেক কাছাকাছি, প্রায় একবার। তাহলে এটিএম আর বার সেম, মিলিমিটার আর মিলিমিটার এইচজি আর টর সেম, মনে থাকবে। এবং এগুলো হচ্ছে একক। আমাদের প্রশ্ন করছিল কি? আমাদের প্রশ্ন করছিল এক এটিএম সমান সমান কত? এক এটিএম সমান সমান, আচ্ছা এখানে কত প্যাসকেল বলছে, কত প্যাসকেল এখানে কিভাবে দেওয়া আছে? 10 এর পাওয়ার আকারে। তো কত? 1.01325 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। 1.012 10 টু দি পাওয়ার 2 না, এই 10 টু দি পাওয়ার 5, 1.01325 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। এই ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের। ওকে, পরের প্রশ্ন আসি। স্থির তাপমাত্রায় তাপমাত্রা যদি হচ্ছে চেঞ্জ না করি, তাহলে গ্যাসের চাপ বাড়ালে ঘনত্বের মান কি হবে? আমরা ঘনত্ব অলরেডি শিখে আসছি। যখন এগুলা বলবে যে অমুকটা বাড়াইলে ওইটার কি অবস্থা হবে, তখন তুমি যেটা করবা, যেই দুজনের কথা বলছে, যেই দুজনকে নিয়ে তোমার হচ্ছে ম্যাথটা করতে হবে বা সূত্র চিন্তা করতে হবে, সেটা দিয়ে তুমি একটা সূত্র চিন্তা করবা। চাপ আর ঘনত্ব এই দুজন আছে কোথায়? ঘনত্বের সূত্রে না? আমরা একটু আগে বললাম না যে ডি সমান সমান কত? PM/RT। সো তুমি এমন একটা সূত্র নিবা যে সূত্রের মধ্যে এই চাপটাও আছে আর ঘনত্ব আছে। তো তারা বলছে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ঘনত্বের সাথে চাপের সম্পর্কটা কেমন? তাহলে দেখো ওটা কি বরাবর আছে না? একই বরাবর আছে, তাহলে সম্পর্কটা কেমন হবে? সমানুপাতিক হবে না? সমানুপাতিক হবে। যেহেতু ওরা একই বরাবর আছে, সম্পর্কটা কেমন হবে? সমানুপাতিক। তার মানে কি চাপ বাড়াইলে ঘনত্ব বাড়বে, চাপ কমাইলে ঘনত্ব কমবে। তো বলছে চাপ বাড়াইলে ঘনত্ব কি হবে? হ্যাঁ বাড়বে, কারণ সম্পর্ক কেমন? সমানুপাতিক। সিম্পল, ঠিক আছে? চাপ বাড়াইলে ঘনত্বের মান বাড়বে, শেষ। এরপর আসো এই যে ম্যাথ, ভাই হুবহু মেডিকেল আসছে। গত বছর মেডিকেল 23-24 সালে আসছে, মেডিকেল 23-24 সালে আসছে। এবং এটার কথাই আজকে পোস্টে বলতেছিলাম যে আমি তোমার হচ্ছে মানে বাসায় তখন হচ্ছে পড়াইতাম, এখন হচ্ছে পড়াই না, বাট তখন হচ্ছে বাসায় তো কি করে পড়াইতাম, তো পড়াই দিছি। আমার 24 ব্যাচের স্টুডেন্ট ছিল, মানে তোমাদের ব্যাচেরই। তো তখন তো হচ্ছে গত বছর তো তোমরা ইসে ছিলাম, তাই না? কলেজে ছিলাম। তো ওরা হচ্ছে পড়তেছে, তো ওই দিন আমি হচ্ছে পরিবেশ রসায়নের অনুশীলনী সবটা করতেছিলাম, মানে হাজারি স্যারের অনুশীলনী সবটা ওদেরকে করে দিতেছিলাম। তো করার সময় এই একটা যখন আসছে, তখন আমি হচ্ছে সব টপ করালাম। এবং তখন তো আমরা ক্যালকুলেটর দিয়ে করছি, কারণ ওরা তো 24 ব্যাচ, মানে তোমরা তো তখন কলেজে, তো কলেজে তো ক্যালকুলেটর আছে, তো ক্যালকুলেটর দিয়ে আমরা করছি। করার পর ওরা বাসায় চলে গেল, এবং আমি হচ্ছে ধরো দুপুরে যখন দেখলাম কোশ্চেনটা,
আজ দেখি আরে কি এই ম্যাথ দিয়ে রাখছে হুবহু, তখন আমি চিন্তা করলাম আচ্ছা ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথটা করতে কিন্তু অনেক টাইম লেগে গেছে। সো আগে থেকে প্র্যাকটিস কেন করতেছি, যেন এই ম্যাথটা দেখলে যখন হুবহু কোনো একটা ম্যাথ অনুশীলন থেকে আসবে তুমি যেন দেখলে এই প্রশ্নটা কিছু না, আচ্ছা এই প্রশ্নটা ভাই আমাকে সলভ করাই দিছিল, এই প্রশ্নের অ্যান্সার হবে এইটা, এই প্রশ্নের অ্যান্সার হবে এইটা, তখন তোমার মনে একটা কনফিডেন্স আসবে, আচ্ছা ঠিক আছে কয়েকটা কমন প্রশ্ন কিন্তু পাইছি। ঠিক আছে, তো সবসময় মনে রাখবা যে এগুলা কেন প্র্যাকটিস করতেছি, কারণ হচ্ছে যেন আমরা কয়েকটা প্রশ্ন 2টা থেকে 3টা প্রশ্ন কমন পাইলেও আমাদের জন্য অনেক কনফিডেন্স বুস্ট আপ হয়। ঠিক আছে, কারণ তোমরা কি করতেছো, মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তো মেডিকেল প্রিপারেশন নিচ্ছ বা যেখানে প্রিপারেশন নিচ্ছ তোমার মনে কিন্তু ওই জিনিসটার প্রতি একটা টান কাজ করবে। তো পরীক্ষার হলে গিয়ে তোমার মধ্যে একটা প্রেশার কাজ করে, তো ওই প্রেশারটা রিলিজ করার জন্য আমাদের যেটা করতে হয় কয়েকটা এমসিকিউ পারলে এমনি মনের মধ্যে আসলে কনফিডেন্সটা বাড়ে, আর নাহলে কনফিডেন্স লো হয়ে যায়। তো এই জিনিসটা এই জন্যই করতেছি, কথা বুঝতে পারছো? হ্যাঁ, জৈব যুগে শুধু অনুশীলনী এমসিকিউ পড়তে চাচ্ছি, যেন বিস্তারিত সব পড়তে চাচ্ছি, খুব হ্যাসেল লাগে। আচ্ছা কেমনে হবে এত প্রিপারেশন, প্রশ্নটা তো ক্লিয়ার না। হ্যাঁ, এই প্রশ্নটা হুবহু তুলে দিছে, তা আমি দেখলাম, তো ক্যালকুলেশন করি চলো। তো কি দেওয়া আছে ভাইয়া, তাপমাত্রা দেওয়া আছে 18, এত এটিএম চাপ, কোন গ্যাসের ঘনত্ব 2.25 হইলে এটার হচ্ছে তোমার আণবিক ভর কত। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ঘনত্ব যেহেতু সূত্র, তাহলে ঘনত্ব সূত্রটা বসাও। আমরা জানি যে ডি সমান সমান পি এম ডিভাইডেড বাই আর টি, ডি ইজ ইকুয়ালস টু কত ভাইয়া, পি এম বাই। আচ্ছা ক্যালকুলেশনটা আমরা বাম পাশ থেকে করি, তাহলে আমাদের যে স্পেস পাবো সেই পাশ থেকে শুরু করলাম, যে ভাই ডি সমান সমান কত, পি এম বাই আর টি। বের করতে বলছে কি আণবিক ভর এম, এই যে এটা বের করতে বলছে, তাহলে এটাকে এক পাশে রাখি, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিই। এম সমান সমান কত, ডি আর টি উপরে চলে যাবে, নিচে চলে আসবে পি। এবার মানগুলা বসাই দিই ভাইয়া, মানগুলা বসাই দিই। ডি কত দেওয়া আছে ভাইয়া, ডি কত দেওয়া আছে 2.25, ডি কত দেওয়া আছে 2.25। তো আর এর মান আমরা এখানে কত বসাবো বুঝছো, চারটা দেওয়া আছে এটিএম এ, অ্যান্সারে আয়তনটা বের করতে বলছে লিটারে, তাহলে আমাদের জন্য লিটার এটিএম এককে আর এর ভ্যালুটা বসানো সোজা না। চারটা দেওয়া আছে এটিএম এ, আয়তন বের করতে বলছে লিটারে, মানে গ্যাসের তোমার ঘনত্বটা দেওয়া আছে লিটারে, তার মানে কি এই লিটার এটিএম এ আর এর ভ্যালুটা কত ছিল 0.0821, আর এর এককটা কত ছিল, আর এর মানটা ছিল 0.0821। সো আমরা হিসাবের সুবিধার জন্য, এবং তুমি ম্যাথমেটিক্যাল এমসিকিউ পাইলে আগে অপশন দেখবা, দেখো তো একটা অপশন কি অনেক দূরে দূরে না, একটা 67, একটা 36, একটা 24, একটা হচ্ছে তোমার 36.36। যদি এই দুটো অ্যান্সার হয় তাহলে আবার আমাদের বিপদ হয়ে যাবে, কারণ এটা 36.24, এটা 36.63। সো এই দুটার মধ্যে যদি অ্যান্সার আসে তখন আমাদের জন্য ক্যালকুলেশন করাটা অনেক বিপজ্জনক হয়ে যাবে, অনেক টাইম লাগবে। কারণ হচ্ছে এখানে 36 মিলানোর পরে আবার মিলাইতে হবে নাকি 24 না 63। তো এই দুটো যদি অ্যান্সারে আসে তখন আমরা আসলে এটা ছেড়ে দিতে হবে, যদি তোমার আগে থেকে করা না থাকে, যদি তোমার এমসিকিউটা আগে থেকে দেখা না থাকে, নতুন এমন কোন এমসিকিউ আসে তুমি অপশন পরে দেখলা যে চারটা অপশন অনেক ক্লোজ, তো তুমি ওই ক্যালকুলেশন যদি চেনা না হয় তাহলে চেষ্টা করবা না দিতে। ঠিক আছে, বা যদি অন্য কোনো টেকনিকে করা যায় তাহলে করবা, কিন্তু যদি কোনো টেকনিক না থাকে ক্যালকুলেশন করতেই হবে, তখন তোমার জন্য বেটার হচ্ছে ওটা তুমি স্কিপ করো, ওইটা তুমি স্কিপ করো। কারণ হচ্ছে তোমার যেই টাইম দিয়ে তুমি এমসিকিউটা সলভ করবা সেই টাইমে তুমি চাইলে আরো অনেকগুলো এমসিকিউ সলভ করতে পারবা। ঠিক আছে, ধরো এমসিকিউটা সলভ করতে গিয়ে তোমার হচ্ছে 3 মিনিট লেগে গেল, ধরো এমসিকিউ সলভ তোমার 3 মিনিট লাগলো, তাহলে তুমি ওই 3 মিনিটে কি আর অনেকগুলো এমসিকিউ দিতে পারতা না যদি তুমি স্কিপ করে চলে যেতা? বুঝতে পারছো? তো আমরা এখানে যেটা করব, যদি আমাদের অ্যান্সারটা 36-এর কাছাকাছি আসে তাহলে আমরা ওই অ্যান্সারটা স্কিপ করে চলে যাব, কারণ এই 36-এর পরে আর কে মিলাবে, এমনি এই ক্যালকুলেশন করতে গিয়ে অনেক টাইম লেগে যাবে। তো এটা হচ্ছে কথা। আর যদি 24 বা 67-এর মধ্যে আসে তাহলে অনেক বড় একটা গ্যাপ আছে, এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। এবং হাতে ক্যালকুলেশন করার সময় আমরা এই আর এর ভ্যালুটা এত ঘর পর্যন্ত নিব না, এটাকে আমরা 0.08 এতটুকু নিব। ঠিক আছে, তো আর এর ভ্যালুটা কত বসাই দিব 0.08। কি কত দেওয়া আছে 18, তো দেওয়া আছে সেলসিয়াসে, তোমার ক্যালভিনে নিলে কত আসবে 291 না, 273 এর সাথে 18 যোগ করলে, আর চাপ দেওয়া আছে কত 0.8। সো ক্যালকুলেশন করব। এবার দেখো, যে কোনো একটা দশমিক সংখ্যাকে আমরা যদি দশমিক ছাড়া বানাইতে চাই বা দশমিক ছাড়া বানাইতে পারি তাহলে আমাদের জন্য হাতে ক্যালকুলেশনটা সোজা। এবং এটা যদি আমাদের প্রথম ম্যাথ, তাহলে আমি তোদের এই প্রথম ম্যাথে একটু বেশি সময় দিয়ে হাতে ক্যালকুলেশনের বেসিকটা শেখানোর চেষ্টা করতেছি, যেন পরের গুলাতে আমার আর বারবার দেখানো না লাগে। দেখো এটা আসতে হচ্ছে 2.25, কিন্তু আমি যদি এটাকে 225 লিখি তাহলে আমার জন্য ক্যালকুলেশন করাটা সোজা না। আছে 2.25, লিখছি কত 225, তার মানে আমি এটা কি করছি ভাইয়া, দশমিকটাকে 2 ঘর ডানে নিছি। ঠিক আছে,
তার মানে এখন তোমরা কি করবা, এটাকে 10⁻², এটা গুণ করে দিবা। বাট এটা আরো একটা সহজ বুদ্ধি আছে, সেটা হচ্ছে তুমি যদি উপর থেকে দশমিকটাকে সরাই দাও, মানে কি করছো, তোমার এই 2.25 কে তুমি লিখছো 225, নিচে এই যে তুমি 2 ঘর সরাইছো, তাই তোমার 100 বা 10⁻², এটা দ্বারা ভাগ করে দিবা। দেখো এটি আলটিমেটলি 2.25, 225 কে 100 দ্বারা ভাগ করলে কত আসে, 2.25 আসে না? তাহলে উপরে যদি দশমিককে 2 ঘর সরাই, তাহলে নিচে 10⁻² দ্বারা ভাগ করব। মনে রেখো, উপরে যদি 10 তোমার হচ্ছে দশমিকের পরে 2 ঘর সরাই, তাইলে আমরা কি করব, নিচে 10⁻² দ্বারা ভাগ করব। এখানে আরেকটা করে দেখাই, যেমন ধরো এখানে কত আছে 0.08, এটাকে আমি লিখতে চাই 8, মানে কি আমি দশমিকটাকে 8 এর পরে নিয়ে গেছি, তাহলে কয় ঘর, 2 ঘর, তাহলে আমি নিচে আবার 100 দ্বারা ভাগ করব। এরপরে এই দেখো এটা আছে নিচে, এবং এটা দশমিকের পরে কত আছে 0.8, এটাকে আমি লিখলাম শুধু 8। তো শুধু 8 যেহেতু লিখছি, দশমিকের পরে কয় ঘর কি চেঞ্জ করছি, 1 ঘর, এবং ও আছে নিচে, তাই এখন গুণ দিব কোথায়, উপরে। জিনিসটা বুঝতে পারছো? উপর থেকে দশমিক সরাইলে নিচে তোমার হচ্ছে সংখ্যা দ্বারা নিচে সংখ্যা দ্বারা গুণ করব, আর যদি নিচ থেকে দশমিক সরাই তাহলে উপরের সংখ্যা গুণ করব। এখন কয়টা সংখ্যা গুণ করব সেটা কেমনে বুঝবো, দশমিকের পরে যত ঘর 10-এর উপরে তত পাওয়া। যেমন এখানে 2 ঘর সরাইছি, তাই 10², এবং আমরা জানি 10² মানে কত, 100। এখানে দশমিকের পরে 1 ঘর সরাইছি, মানে 10⁻1, তো যে 10 দ্বারা উপরে দিয়ে দিছি, ও আছে নিচে, তো দশমিক যেখানে সরাবো তার উল্টা পাশে হচ্ছে 10⁻² দ্বারা গুণ করব। ক্লিয়ার? এবার দেখো এখানে কোনো দশমিক আছে নাই, এবার আমরা কাটাকাটি করার জন্য ইজি, 8 দিয়ে আমরা 8 কে কাটাকাটি করে দিতে পারবো, আর 10 দিয়ে একটা 100 কে কাটাকাটি করতে পারবো 10 বার। তাহলে এখানে কত থাকতেছে, উপরে থাকতেছে 225, আর নিচে থাকতেছে 100 × 10, তার মানে আলটিমেট কত আসতেছে, উপরে আসতেছে 225, নিচে আসতেছে 1000, 10 100 তে 1000 না? এখন আমাকে এই ভাগটা করলেই অ্যান্সারটা চলে আসবে, তাই তো? তাহলে এই ভাগটা কেমনে করব, তাহলে এই ভাগটা করার জন্য আমরা যেটা করব, দেখো এই যে ছোটবেলার নিয়ম, একদম ছোটবেলায় আমরা হচ্ছে এই ভাগগুলো শিখছি, তাই না? আমাদের কি করতে হবে, 1000 দ্বারা 225 কে ভাগ করতে হবে। তাহলে এই ভাগটা কেমনে করবো, এই ছোটবেলায় আমরা এমনি ভাগ করতাম না, এমনিই করবো, এবং দেখো অনেক তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ, 1000 কি 225-এর মধ্যে যায় না? তাহলে কি করতে হবে, আমাদের হচ্ছে একটা দশমিক আনতে হয়, মনে আছে? তো দশমিকের পাওয়ার এখানে একটা শূন্য আসে না, একটা শূন্য আসে। সো আচ্ছা, আমরা কি কোনো কিছু এখানে মিক্স করতেছি, কোনো কিছু একটা মিক্স করতেছি বোধহয়। দেখো এই তাপমাত্রা, এই যে 291 এটা লিখি নাই, দেখছো তাপমাত্রা 291 এটা লিখি নাই, উপরে 225 না আর 291, এটাও গুণ অবস্থায় আছে, 225 না 291, এটাও গুণ অবস্থায় আছে। তাহলে আলটিমেটলি বর্তমানে কেমন অবস্থায় আছে একটু দেখো, বর্তমানে কেমন অবস্থায় আছে, এই দেখো উপরে আছে হচ্ছে 225 আর 291, আর নিচে আছে হচ্ছে তোমার কত, 1000। তো আমরা একটা কাজ করব, এই 291 রে হিসাবের সুবিধার্থে 300 ধরে নিব, তাহলে আমাদের জন্য ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। এটাকে 300 ধরে নিলাম, এবার নিচে আছে হচ্ছে ভাইয়া কত, 1000। এবার আমরা যদি দেখো উপরের গুণটা করে ফেলতে পারি, তাহলে আমাদের জন্য হিসাবটা সুবিধার হয় না? তার আগে আবার দেখো, এটাকে আমি যখন 291 কে যখন 300 ধরছি, তখন আমার এখানে আরো 2টা শূন্য আসছে, আমরা দেখো এই শূন্য দ্বারা এই শূন্য, এই শূন্য দ্বারা এই শূন্য কাটাকাটি করতে পারবো। এবার দেখো আরো সুবিধা হয়ে গেল যে 225 এর সাথে 3, নিচে আছে 10। তাহলে আগে তুমি এই ভাগ গুণটা করে আনো, 225 সাথে 3 গুণ করলে কত আসে ভাইয়া, 3 5 15, 15 5, হাতে আছে 1, 3 দুগুণে 6, আর একটা হচ্ছে 7, তাই তো? এবং 3 দুগুণে তোমার কত, 6, তাহলে 675। এর উপরে আসতেছে কত, 675, নিচে আসতেছে 10, তো 10 দ্বারা এটাকে ভাগ করলে কত আসবে, 67.5। শেষ। এবার আমরা হচ্ছে আমাদের অপশনে যাই, এই 67, এই দেখো আমাদের অ্যান্সার 67.5 আসছে। একটু উল্টা পাল্টা আসছে, কারণ আমরা হচ্ছে কি আর এই ভ্যালুটা উল্টা পাল্টা ধরছিলাম, তাপমাত্রাটাকে আবার একটু বাড়ায় ধরছিলাম, তাই পুরো অ্যাকুরেট আসে নাই। বাট 67 আসছে মানে কি, 67 আসছে মানে আমাদের অ্যান্সার হচ্ছে এই। এখন তোমরা বুঝছো এই তোমার এই এমসিকিউটা ধরো মেডিকেলে গত বছর আসেনি, এই বছর তোমাদের বেলায় আসবে, ধরে নাও তোমাদের বেলায় আসবে। তো তুমি কি 10 মিনিট ক্যালকুলেশন করে তোমার এই ক্যালকুলেশন করে তারপরে বের করবা? হ্যাঁ, তুমি যদি ফাস্টেস্ট ক্যালকুলেশন করো, আমি তোমাকে বুঝাইছি যে টাইম বেশি লাগছে, এবং যেহেতু প্রথম এমসিকিউ তাই একদম বেসিক থেকে প্রত্যেকটা নিয়ে বুঝাইতে হয়েছে। বাট তোমার সর্বোচ্চ ধরো 1 মিনিটে লাগছে। বাট তোমার যে আরেকটা ফ্রেন্ড, যে অনুশীলনটা খুব ভালো মতো করে গেছে, যে জানে হাতের সাইডে বইতে এই অনুশীলনটার অ্যান্সারটা 67.11 ওই করছিল, বাসাতে এই ম্যাথটা প্র্যাকটিস একবার করছে, তো আজকে যখন তুমি একবার প্র্যাকটিস করলা, তোমার তো এই ম্যাথটা দেখলে মনে পড়া উচিত যে অ্যান্সার হচ্ছে 67.11 গ্রাম পার মোল, এটা মনে পড়া উচিত না? তাইলে তুমি বুঝো যে এই যে আমরা এখন অনুশীলনের ক্লাসে প্র্যাকটিস করতেছি কেন, যখন আমরা যেন দেখলেই চিনি যে আচ্ছা এই প্রশ্ন অনুশীলনের দিকে আসছে এবং এটার অ্যান্সার হচ্ছে 67,
এই জন্য করতেছি। কথা বুঝতে পারছো? বারবার কেন করতেছি? ক্লাস তো তোমার ইস্যু আছে, ইউটিউবে আসছে অনুশীলনী ক্লাস, তো সেটা আমি কেন করতেছি না? কারণ আমি এখন করতে চাইতেছি, কারণ আমি মেডিকেল পরীক্ষার আগে আমার নিজেকে অনুশীলনী প্রশ্ন দিয়ে আবার ঝালাই করতে চাইতেছি, যেন ওই মেডিকেল পরীক্ষাতে প্রশ্নটা কমন আসে এবং আমি যেন দেখলেই হচ্ছে অ্যান্সার করতে পারি। বুঝতে পারছো? তাহলে তোমার ওই ফ্রেন্ড কি করবে, দেখা মাত্র অ্যান্সার 5 মিনিট জায়গায় দিবে, আর তোমার যদি মনে না থাকে তুমি গাধার মতো ক্যালকুলেশন করে টোরে 1 মিনিট পর বের করবা, ওই 1 মিনিটে ও আরো 2 থেকে 3 এমসিকিউ দাগায় ফেলবে, এবং মেডিকেলে 1 মার্কের জন্য তোমাদের পজিশন দেখবা 5000 এদিক সেদিক হয়ে গেছে। তো মেডিকেলে সিটি আছে 5000, তো ওর থেকে তোমার 1টা থেকে 2টা এমসিকিউ এদিক সেদিক হইলে দেখবে তোমার চান্স মিস হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এগুলা কিন্তু করা যাবে না, এগুলা কিন্তু করা যাবে না। ঠিক আছে, ওকে। এরপর বলছে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাস। ভাই প্রমাণ অবস্থা মানে কি? এসটিপি। আর এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। আছে কি এখানে? আচ্ছা, এখানে লিটার দেয় নাই, এখানে লিটার দেয় নাই, এখন দিছে মিটার কিউব। তার মানে আমাকে এখন আবার আয়তনের এককটা শিখতে হবে। চলো আমরা আয়তনের একক শিখি। মনে রাখবা 1 মিটার কিউব এটা হচ্ছে সবার বস, মানে ওর মানটা সব থেকে বড়। এটা সমান সমান হচ্ছে 1000 লিটার। এটা সমান সমান 1000 লিটার, বা আমরা লিখতে পারি কত? 10⁻³ লিটার। এবং মনে রাখবা লিটার যেই কথা ডেসিমিটার কিউব বা ডিএম কিউব একই কথা। লিটার আর ডিএম কিউব একই কথা। তাহলে 1 মিটার কিউব সমান সমান যদি 1000 বা 10⁻³ লিটার হয়, তাহলে 1 মিটার সমান সমান 10⁻³ ডিএম কিউবই হবে। তার মানে কি লিটার আর ডিএম কিউব সেম। আবার আমরা সবাই জানি যে লিটার থেকে এমএল এ যাইতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়। তো লিটার আছে কত? 10⁻³, তার সাথে আরো 1000 গুণ করলে কত হয়ে যাবে? 10⁻6 ml। আবার এখন মনে রাখবা যে ml আর সেন্টিমিটার কিউব সেম, তাহলে এগুলো সমান সমান যদি 10⁻6 ml হয়, এটা মানে কি 10⁻6 সেন্টিমিটার কিউব। আবার এই সেন্টিমিটার কিউব কি আমরা কিভাবে লিখতাম? মনে আছে 9 10 এর বইতে? সেন্টিমিটার কিউব। এই যে প্রথম কি সিসি, এটাকে আমরা কি লিখতাম? সিসি লিখতাম না? তার মানে 10⁻6 সেন্টিমিটার কিউব যেই কথা, এটাকে যদি আমরা শর্টকাটে লিখি তাহলে লিখতে পারবো 10⁻6 সিসি। তাহলে এই এককগুলো তুমি দেখো ঘুরে ফিরে আসতেছে। তো আমাদের এখানে দেওয়া আছে মিটার কিউবে। তো আমরা জানি যে তোমার লিটার 1 মিটার কিউব সমান 1000 লিটার। তো লিটার বের করতে হলে কি করতে হবে? এটাকে এই পাশে পাঠিয়ে দিতে হবে, মানে 10⁻³ তার মানে 22.4 লিটার সমান সমান হচ্ছে 22.4 10⁻³ মিটার কিউব। 22.4 10⁻³ মিটার কিউব কোথায় আছে? এইটাতে আছে 22.4 10⁻³ মিটার কিউব। ঠিক আছে, এই পাশে গেলে এগুলা গুণ করতে হবে, উল্টা পাশে আসলে ভাগ করতে হবে। ঠিক আছে, ওকে। এরপর আসো, ওকে ম্যাথ দিয়ে রাখছে। কি বলছে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের চাপ 1 atm। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের চাপ হচ্ছে 1 atm, এবং এইটার 1/v এর মান হচ্ছে 0.5 লিটার, এবং 1/v এর মান যখন 0.042, তখন চাপ p এর ভ্যালু বের কর। তো এই ম্যাথটা আমি দেখছি অনেকেই কেন যেন বুঝে না। জিনিসটা বুঝো, প্রথমে চাপ ছিল 1 atm, মানে p1 প্রথমে কত ছিল? 1 atm, এবং তখন 1/v মানে তখন যে আয়তনটা ছিল v1, এইটার 1/v এর মানটা কত ছিল? তোমার 0.05। তাহলে v1 টা কত ছিল? তোমাকে বলছে যখন চাপ 1 atm তখন 1/v হচ্ছে এত, তাহলে v1 টা কত একটু বের করো তো। এটাকে আমরা একটু আগে বলছি যে দশমিক কেটে 0.5 না লিখে লিখবো 5। তাহলে আমরা কি করছি? এই যে এটাকে 5 লিখছি, তাহলে কত দ্বারা ভাগ করব? 100, কারণ দশমিকের পরে 2 ঘর কমাই লিখছি, তাই 100 দ্বারা ভাগ করব, 10 এর পাওয়ার 2 দ্বারা ভাগ করব। তাহলে এবার দেখো, এটা তো তুমি সব সহজেই পারো যে 5 দ্বারা 100 কাটাকাটি করলে 20, তার মানে 1/v1 20। তাহলে v1 কত? 20 লিটার। তার মানে একটু বোঝার চেষ্টা করিও, যখন চাপ ছিল p1 তখন 1/v1 ছিল এত, বা v1 ছিল 20 লিটার। তাহলে দেখো তো p1 দেওয়া আছে, v1 দেওয়া আছে। এবার বলছে যখন 1/v এর মানটা হবে এত, মানে এখন একটা নতুন v হয়েছে, যেটাকে আমি ধরলাম v2, এটা কত হবে? 0.042, তখন p কত? সো এটা কি আয়তন চেঞ্জ হয়ে গেছে না ভাইয়া? মানটা চেঞ্জ হয়েছে, আমরা বের করবো v2, ঠিক আছে। আমাদের দেওয়া আছে 1/v2, বাট আমরা তো আর 1/v2 ইউজ করবো না, আমরা ইউজ করবো কি v2। তাহলে v2 কত আসবে দেখো তো। আগে এটাকে আমরা চেঞ্জ করি, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, দেখো দশমিকের পর এটাকে যদি আমি 3 ঘর ডানে নেই, তাহলে আমি এটাকে লিখতে পারবো 42। তার জন্য এটাকে আমি কত দ্বারা ভাগ করতে হবে? 1000 দ্বারা, কারণ তুমি 3 ঘর ডানে নিছো। তাহলে এবার দেখো এই 42 আর 1000, তো কাটাকাটি করার জন্য বা সুবিধার জন্য আমরা যেটা করলাম, এই 42 না ধরে এটাকে 40 ধরে নিলাম। তাহলে আমার জন্য হিসাবটা সুবিধা না? এটাকে 40 ধরলে, তাহলে 40 ধরলে কি হবে? এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, আর 4 দিয়ে 100 কাটাকাটি করা যায় 25 বার। তার মানে
কত আসবে অ্যান্সারটা 1/25 কাছাকাছি। তাহলে 1/v2 যদি 1/25 হয় তাহলে v2 কত 25, v2 কত 25। তাহলে এবার তুমি দেখো আগে ছিল আয়তন 20, চাপ ছিল 1, এখন আয়তন হয়েছে 25, তাহলে চাপ কত? বয়লের সূত্র আমরা জানি P1 V1 P2 V2। তো বের করতে বলছে P2, তাহলে P2 কত আসবে? P2 আসবে হচ্ছে P1 V1 এর নিচে চলে যাবে V2। P1 কত ছিল 1 এটিএম, তখন আয়তনটা কত ছিল 20। তো আমাদের ডিরেক্ট 20 বলে নাই, আমাদের বলছিল 1/v, সেখান থেকে আমরা v বের করছি 20। এবং পরে যখন তোমার আয়তনটা চেঞ্জ হয়েছে তখন 1/v টা এত, সেখান থেকে v2 বের করলাম। একটু আমি হচ্ছে 42-40 ধরছি, কারণ আমার হচ্ছে হিসাবটা সুবিধা করার জন্য, ঠিক আছে 25, তাহলে 25। এখন তুমি বলো যে 20/25 এই ভাগফলটা করতে বলে আমাদের আনসার চলে আসবে না? তাহলে আমরা আরো ছোট করি এটাকে, দেখো 20 কে 5 দ্বারা কাটাকাটি করলে 4, আর এটাকে 5 দ্বারা কাটাকাটি করলে 5, তাহলে 4/5 এইটা। তাহলে এবার আমরা কি করবো 4/5 এর ভ্যালু বের করবো, তাই তো? তাহলে 5 দ্বারা 4 কে ভাগ করবো, কেমনে করবো দেখো 5 কি 4 এর মধ্যে ভাগ যায়? সেই ছোটবেলার নিয়ম, তুমি যে 5-6 এ যেমন ভাগ শিখছো না, বা ক্লাস 4 এ অমনি। 5 কি 4 এর মধ্যে যায় না ভাইয়া? তখন কি আনতে হয়? দশমিক। তখন দশমিকের জোরে এখানে কি আসে? একটা শূন্য আসে। এবং 40 মানে কি 5 7 40। দেখো তো অ্যান্সারে 0.8 এটার কাছাকাছি কি অ্যান্সার কোনটা আছে ভাই? 0.05। দশমিকের পরে কি কোনো জিরো আমার অ্যান্সার আসছে না? 0.8 ভাই 20, এটা তোমার অ্যান্সারের কাছেই না, এটা হতো না। 0.035 না, এই যে 0.84। দেখ আমি এরপরে ক্যালকুলেশন করা কি দরকার আছে? 0.8 একটাতে আসছে, সেটা হচ্ছে। তো এই ম্যাথটা অনেকে বুঝো না, আমি এখানে আগে বুঝাইলাম যে কি হয়েছে, বাট ম্যাথের ক্যালকুলেশনটা কিন্তু অনেক সোজা। ম্যাথের ক্যালকুলেশনটা কিন্তু অনেক সোজা। কত আসবে? 0.84। এবং এরপর আর ক্যালকুলেশন করার দরকার নেই তো আমার, এই 0.8 পেয়ে গেছি এবং এটার কাছাকাছি একটা অপশনই আছে, সেটা হচ্ছে আমাদের। বুঝতে পারছো? আচ্ছা বলো তো হাতে ক্যালকুলেশন জিনিসটা তোমরা বুঝতেছো কিনা ভাইয়া? আচ্ছা এসব কোশ্চেন কি মেডিতে আসে? গত বছর এটা কি দিছে ভাইয়া? দেখো এটা আসছে গত বছর, এটা কত বছর আসছে? এসব কোশ্চেন মেডিতে আসে না, কই আসে বলো ভাইয়া? আমরা কি করবো বলো? মেডিকেলে দিয়ে দেয়। আমি তোমাদের একটা জিনিস কনফিউশন ক্লিয়ার করি। তোমরা কিভাবে চিন্তা করো আচ্ছা মেডিকেলে তো ম্যাথ লাগে না, তাহলে স্যার আবার ম্যাথ দেয়? তারা কিভাবে চিন্তা করে জানো? তোমরা 5 লাখ পরীক্ষার্থী, সেখান থেকে 5,000 স্টুডেন্টকে চান্স দেওয়াইতে হবে। সিট তো তাদের কাছে বেশি নাই, 5,000 জনকে চান্স দিতে হবে। তো বাকি ওই যে 4,95,000কে যে বাদ দিতে হবে, তো সবাইকে যদি সোজা সোজা এমসিকিউ দেয় তো সবাই 100 টাকা কারেক্ট করবে, তো কি 5 লাখকেই ভর্তি দিবে? নিবে না। তাহলে এই জন্য কি করে দেখো, এর মাঝখানে জিকে ঢুকাইছে, ইংলিশ ঢুকাইছে, কারণ কম্পিটিশন যত বেশি সেখানে তোমার কি করতে হবে, সেখানে তোমার জন্য বিভিন্ন টাফ জিনিসপাতি বেশি দিতে হবে। সো জিকে আর ইংলিশ ঢুকাইছে, এতে অনেক পোলাপান বাদ পড়ে যায় জিকে আর ইংলিশের প্যারায়। আবার এরকম দুই একটা প্রশ্ন দেয়। আবার মেডিকেলে তোমরা প্রায় দেখো যে অনেক এমসিকিউর উত্তর থাকে না, বা অনেক এমসিকিউ ভুল ভাল দিয়ে দেয় না, এরকম আসে কিনা? গতবার দাব্যতার একটা ম্যাথ, দাব্যতার যে ম্যাথটা আসছিল কতটুকু পানি লাগবে সেটা ভুল আসছে না, সেটা অ্যান্সার কি ছিল না। তো এই যে দেখো ভুল একটা এমসিকিউ দিছে, এখন আমরা তো গালি দিই, দেখ কি রে উনি ইচ্ছা করে এতদিন ধরে প্রশ্ন করে এত বড় একটা এক্সাম, দেশের মেডিকেল এক্সাম, সেখানে ভুল কোশ্চেন দিল, কেন দিছে বুঝো? ওই ভুল কোশ্চেনটা মিলাইতে গিয়ে অর্ধেক স্টুডেন্ট কি করবে, পুরো ক্যালকুলেশনটা করবে, করার পরে অ্যান্সার বের করে দেখবে এখানে অ্যান্সার নাই, তখন ওর মাথায় হাত পড়বে, আল্লাহ আমি কি করলাম, এই 3 থেকে 4 মিনিট সময় আমার নষ্ট। তো পরীক্ষার হলে ওর কনসেন্ট্রেশন নষ্ট হবে, এবং সেই কনসেন্ট্রেশন একবার অ্যাডমিশন পরীক্ষাতে যদি নষ্ট হয়, সেখান থেকে ব্যাক করা অনেক 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 বেশি টাফ। তাইলে ওইখানে কি অনেক পোলাপান ছিটকায় পড়বে, এই প্যাচগুলোই দিয়ে দেয় যে তোমার 3-4টা কনফিউশন দিয়ে দিবে, ওই 3-4টা দিয়েই তোমার হচ্ছে 2 থেকে 3 লাখ পোলাপান ঝরে পড়বে, ওই যে 3 থেকে 4 মার্কের গ্যাপে ঝরে পড়বে। এটাই তো কনসেপ্ট, বুঝতে পারছো? তাহলে বড় ক্যালকুলেশন কেন দিছে? কারণ হচ্ছে ওইখান থেকে আরো বাদ পড়বে না। আমি তো মানে ভাই কতজন এক্সাম দিছে আমি তো বলতে পারি না, বাট আমি বলে নিলাম ধরো 5 লাখ বা ধরো 2 লাখ, ধরো 1 লাখ, তো তোমাদের থেকে তো 5,000কে বের করে আনতে হবে। তবে এইগুলো করার জন্য এইসব প্রশ্ন দেয়। এই প্রশ্নটা ম্যাক্সিমাম বলবান পারবে না, যদি হচ্ছে অনুশীলনী তোমার হচ্ছে ভালোভাবে করে না যায়। তো না পারলে ধরো অনুশীলনী ভালোভাবে করছে হচ্ছে 4,000 পোলাপান, ধরো অনুশীলনী ভালোভাবে করছে হচ্ছে 4,000 পোলাপান, তো বাকি পোলাপান গুলা কি এই এমসিকিউটা পারবে না, তো ওই 4,000 জন ওদের থেকে কি 1 মার্ক আগায় গেল। দেন ধরো হচ্ছে এই ম্যাথটাও দিয়ে দিছে, এটা পারছে হচ্ছে ধরো মাত্র 1,000 পোলাপান, তাহলে এই 1,000 জন বাকি 3,000 জন প্লাস ওইগুলার থেকে 2 মার্ক আগায় গেল।
তাহলে যে এই যে দুইটা অলরেডি এরকম চলে আসছে, ফিজিক্স এরকম একটা দুইটা ভুলভাল দিয়ে দিবে, বায়োলজিতে একটা দুইটা ভুল দিবে, উত্তর দিবে না ইচ্ছা করে, বা দুইটা তিনটা উত্তর দিয়ে দিবে একই প্রশ্নের, তখন তুমি ওই প্রশ্ন আনসার করতে গিয়ে তুমি কি করবা, তোমার কনসেন্ট্রেশনটা ব্রেক হবে। স্যাররা এটাই চায় যে দেখে কে হচ্ছে তোমার কত বেশি ঠান্ডা মাথায় এক্সাম দিতে পারে, কত ভালোভাবে পরীক্ষা হলে তোমার হচ্ছে অ্যাপ্রোচটা তার থাকে, এটাই দেখে, এটা দেখি হচ্ছে তোমাদের সিলেক্টটা করে, বুঝতে পারছো? সো অ্যাডমিশন নট জাস্ট যে তুমি খালি প্র্যাকটিস করলা, অ্যাডমিশন কিন্তু অনেকটা অনেকটা মাইন্ড গেমের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তোমার মাইন্ডটা কতটুকু ঠান্ডা ভাবে তুমি পরীক্ষার হলে ইউজ করতেছো। এবং এই যে কমেন্ট করছো যে এইগুলো আসবে কিনা, তুমি চিন্তা করে দেখো যে এখন তুমি আশা করি বুঝতে পারতেছো যে কেমনে তোমাদের আলাদা করতেছে, কেমনে তোমাদের সেপারেট করতেছে, দেখছো? এভাবে তোমাদের হচ্ছে সেপারেট করবে, বুঝতে পারছো? এই তোমরা কমেন্টের মধ্যে আড্ডা দিচ্ছ নাকি? যারা যারা আড্ডা দিচ্ছ তাদের কিন্তু মাইক দেবো ধরে। কে কে? এই যে সারাফ আঞ্জুম, নাবিহা ইসলাম, আয়েশা, জান্নাতুল ফেরদৌস, তোমরা মাইক খাবা কিন্তু, ঠিক আছে? মাইক খাবা, কমেন্টের মধ্যে আড্ডা দিও না, পড়ালেখা করো, ঠিক আছে? ওকে, পরের প্রশ্নে আসি ভাইয়া, এটা তো আমরা করলাম। এরপর আসো, বলছে এ এবং বি গ্যাসের মোল সংখ্যা 10 এবং 30, দুইটার মোল দেওয়া আছে, মিশ্রণের মোট চাপ দেওয়া আছে, আংশিক চাপ বের করতে বলছে। সো আংশিক চাপ চলে আসলো। আমরা কি জানি? আমরা জানি যে আংশিক চাপ, আমরা খুব ভালো মতো জানি যে আংশিক চাপ ইজ ইকুয়ালস টু হচ্ছে মোল ভগ্নাংশ, আংশিক চাপ ইজ ইকুয়ালস টু হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। আংশিক চাপ সমান সমান হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এবং এই মোল ভগ্নাংশ কেমনে বের করতে হয়? যার মোল ভগ্নাংশ বের করব, যার মোল ভগ্নাংশ বের করব তার নিজের মোলটা উপরে লিখবো, যে সে কত মোল আছে, তার নিচের মোলটা উপরে লিখবো, আর নিচে লিখবো হচ্ছে মোট মোল, নিচে লিখবো হচ্ছে মোট মোল ইনটু ওই পাত্রের মোট চাপ পি গুণ করব। এটাকে আমরা বলেছি আংশিক চাপ। তো আমাদের এখানে দুইজন আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এ দেওয়া আছে 10 মোল, দেখো নাম্বার অফ এ কত মোল দেওয়া আছে? 10 মোল। এ দেওয়া আছে 10 মোল, আর বি দেওয়া আছে হচ্ছে 30 মোল, বি দেওয়া আছে হচ্ছে 30 মোল। সো এই দুজনের মধ্যে কার আংশিক চাপ বের করতে বলছে? এ। তাহলে এর আংশিক চাপটা বের করব, পার্শিয়াল প্রেসার আংশিক চাপ অফ এ কত আসবে? উপরে আগে মোল ভগ্নাংশ, ও নিজের মোল, নিজে আছে কয় মোল? 10 মোল। কিন্তু এই পুরা পাত্রের মধ্যে গ্যাস আছে কয়জন? 2 জন। টোটাল কয় মোল? 10 আর 30 40 মোল। তাহলে নিচে লিখবো হচ্ছে মোট মোল ইনটু মোট চাপ, ওই যে বলে দিছে 12 এটিএম, তাহলে 12। তাহলে কি আসবে? এই যে 10 দিয়ে 40 কাটাকাটি করা যায় 4 বার, 4 দিয়ে 12 কে কাটাকাটি করা যায় 3। এই তো, তাহলে এই ক্যালকুলেশনটা তো সবাই পারবে, এই ক্যালকুলেশনটা তো সবাই পারবে, তো এটা তো সবাই নাম্বার পাবে, তো এটা কিন্তু তোমাদের আলাদা করতে পারবে না, এটা দিয়ে তো হচ্ছে তোমার চান্স মিস করাতে পারবে না। তোমার চান্স মিস করানোর জন্য একটু কঠিন প্রশ্ন করতে হবে, একটু কনফিউজিং প্রশ্ন করতে হবে, একটু কঠিন ম্যাথ দিয়ে দিতে হবে যেন তুমি না পারো, এগুলোই তো করবে, বুঝতে পারছো? তাহলে অ্যান্সার কোনটা? 3 আছে নাকি অপশন? এই যে 3 এটা, ঠিক আছে? ওকে, পরে আসো। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ কত? মনে রাখবা যে আমাদের যে বাতাস, সেই বাতাসের মধ্যে বা এয়ার, যেটা এই এয়ারের মধ্যে নাইট্রোজেন হচ্ছে প্রায় 79% কাছাকাছি, ঠিক আছে? নাইট্রোজেন 79% কাছাকাছি কি নাইট্রোজেন। অক্সিজেন হচ্ছে প্রায় 20%, ঠিক আছে? তো এই দুজনই হচ্ছে প্রায় 99% হয়ে গেল, তাই না? এবং বাকি তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তোমার হচ্ছে 0.03%, আর বাকি তোমার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আর্গন টার্গন থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে কনসেপ্ট যে বায়ুমণ্ডলে সব থেকে বেশি থাকে নাইট্রোজেন, কত পার্সেন্ট? 79%। তো আমাদের বলছে যে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপটা কত, সো পার্সেন্ট চাই নাই, আংশিক চাপ চাইছে। সো 79 কে তোমার হচ্ছে পার্সেন্টটা সরাই দিলে কত হবে? 0.78 বা 79। তো এই যে দেখো 0.78 দেওয়া আছে, 0.78, বা যদি পার্সেন্ট দেওয়া থাকতো তাহলে কত দিত? 78%, বা অনেক জায়গায় 79% তোমরা দেখবা, ঠিক আছে? আর এই যে 0.21, এটা কার? এটা হচ্ছে অক্সিজেন, এটা কার? এটা হচ্ছে অক্সিজেন। আমাদের বলছে নাইট্রোজেন, এটা হচ্ছে, ঠিক আছে? ওকে, পরে প্রশ্ন। এত গ্রাম অক্সিজেন এবং এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রণে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ। ভাই এইটা যদি কেউ ক্যালকুলেশন করে না যায় সে পারবে না। কিসের জন্য? অপশনে আসো। একটা অপশন দেওয়া আছে 0.71, একটা 0.83, একটা 0.287, একটা 0.16। প্রত্যেকটা অপশন কত কাছাকাছি দেখছো? প্রত্যেকটা অপশন কত কাছাকাছি, এবং দেখো এদের ভর দেওয়া আছে। তো তুমি যখন আংশিকটা বের করতে যাবা, কারটা বের করতে বলছে ভাইয়া? কার্বন ডাইঅক্সাইডের। তো কার্বন ডাইঅক্সাইডের আংশিকটা বের করতে গেলে কি করতে হবে? উপরে কার্বন ডাইঅক্সাইডের মোল, কিন্তু দেওয়া আছে ভর। তো আমরা জানি ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল পাওয়া যায়।
তাহলে কার্বন ডাইঅক্সাইড কত দেওয়া আছে 0.573, কার্বন ডাইঅক্সাইড ভর কত 44, আর নিচে হচ্ছে মোট দুইজনের মোল, তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.573 ডিভাইড বাই 44 প্লাস অক্সিজেন কতটুকু ভাইয়া 1.032 ডিভাইড বাই 44। তুমি আমারে বলো যে কে ভাই এটা ক্যালকুলেশন করবে 1 থেকে 2 মিনিটের মধ্যে, কে ক্যালকুলেশন করবে এটা? এই প্রশ্নটা তোমার কি তাহলে পরীক্ষাতে অ্যান্সার করার জন্য স্যাররা দিছে? এটা আমাদের সময় মেডিকেলে আসছে, আমাদের সময় মেডিকেলে আসছে কত সালে ভাইয়া 22-23 সালে। এইটা কি ক্যালকুলেশন করার দিছে? এই প্রশ্নটা আমি দেখা মাত্র স্কিপ করছি, দেখা মাত্র, আমি এটা দিবই না, আমি এটা দিবই না, আমি অনুশীলন পড়ে গেছিলাম এবং আমি ভুলে গেছিলাম কোনটা অ্যান্সার। তো আমি দেখা মাত্র এটা স্কিপ করছি যে ভাই এটা দিয়ে হচ্ছে আমার লাভ নেই, কারণ এটার দিয়ে অবস্থা এইখানে দশমিক, এইখানে দশমিক, এইখানে দশমিক, সেগুলোকে ভাগ করে আবার দশমিক, তো এখানে অনেক কষ্ট হয়ে যাবে ম্যাথটা করতে। তো এই টাইপের এমসিকিউ কেন দেয় পরীক্ষা হলে? এই জন্যই দেয় যেন তুমি হচ্ছে ওই এমসিকিউতে তোমার চেক কয়জন পারবে, যে কয়জন খুব ভালো মতো অনুশীলনটাকে পড়ে গেছে সে পারবে, যে কয়জন খুব ভালো মতো বসছে এখন এটা কয়জন পারবে রেয়ার, ধর হচ্ছে 1000 জন পারলো, তো ওই 1000 জন কিন্তু এই একটা মার্ক খুবই আনকমনলি পেয়ে গেল, বুঝতে পারছো? তাহলে এই যে এটার অ্যান্সারটা কত হবে তুমি ক্যালকুলেশন করে দেখবা, এই যে বাসায় এখন তুমি কি করবা, বাসায় এখন তুমি যে ক্যালকুলেশন করে দেখবে অ্যান্সারটা আসবে 0.287, অ্যান্সারটা কত আসবে 0.287। সেরকম কি সব ম্যাথে মুখস্থ করা লাগতেছে না, জাস্ট দেখো এরকম বলতে আমরা কিন্তু 3 থেকে 4টা ম্যাথ করছি, একটা তোমাকে বলতেছি মনে রাখ, এটা তোমাকে মনে রাখতেই হবে, কারণ তুমি এটা ইউজিন দিকেও 1 মিনিটে মিলাইতে পারবা না, ইউজিন দিকে তো 1 মিনিটে মিলাতে পারবো না, 1 মিনিটে না মিলাতে পারলে এটা যদি 2 থেকে 3 মিনিট দিয়ে আমাকে মিলাইতে হয়, তাও যে অ্যান্সার কারেক্ট আসবে সেটাও তুমি বুঝতেছো না, কারণ এই দেখো 0.71, 0.83, তারপর হচ্ছে 0.162, অ্যান্সার গুলো অনেক ক্লোজ, তাহলে তখন তোমার হচ্ছে কি বিপদ হয়ে যাবে, মানে অনেক অ্যাকুরেট ক্যালকুলেশন করতে হবে, সে অ্যাকুরেট ক্যালকুলেশন করতে গেলে টাইম লাগবে, আর তোমার কাছে তো টাইমই নাই, তোমার কাছে টাইম নাই, টাইম থাকলে তো অনেকে 100 এমসিকিউ পারতো, আমি যদি টাইম দিতাম যে ধরো 3 ঘন্টা ধরে মেডিকেল এক্সাম হবে, 3 ঘন্টা টাইম দিলে তুমি পারতা না 100 এমসিকিউ পারতা, বাট লাভ কি ওই টাইমের মধ্যেই তোমাকে পারতে হবে, তাইলেই তুমি হচ্ছে ওই সিটটা বা ওই চান্সটা পাবা, বুঝতে পারছো? না অপু 10-20 করে দাগাবো না, অপু 10-20 করে দাগাবো না, কিসের জন্য? কারণ ভুল গেলে কিন্তু তখন নেগেটিভ মার্ক আসবে, ঠিক আছে? অপু 10-20 করে দাগাবো না, এইসব কাজ করো না, ঠিক আছে? এরপর আসো, সমভরের মিথেন এবং হাইড্রোজেনকে শূন্য পাত্রে 25°C রাখা হলো, হাইড্রোজেনের তোমার মোট আংশিক চাপ এবং মোট চাপের ভগ্নাংশ কত হবে? আচ্ছা কি জানতে চাইছে ভাইয়া? বলছে আংশিক চাপ, আংশিক চাপ কার? হাইড্রোজেনের, এবং মোট চাপ এই ভগ্নাংশটা বের করো। তুমি আমারে বলো, তুমি তো জানো যে আংশিক চাপ সমান সমান হচ্ছে মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তোমার বের করতে বলছে এটার নিচে পি, তার মানে কি পিটাকে এখানে পাঠিয়ে দিলে কি পড়ে থাকবে? শুধুমাত্র মোল ভগ্নাংশ। তার মানে তোমার কি বের করতে বলছে? তোমার আংশিক চাপ বাই মোট চাপ মানেই কি? তোমার হচ্ছে মোল ভগ্নাংশ। মানে কি বের করতে বলছে? মোল ভগ্নাংশ। এবার তোমাকে বলছে যে দুইজন সমভরে, মিথেনের ভরও সেম, হাইড্রোজেনের ভরও সেম, তো আমরা সমভরটা কত ধরে নিলাম? এম ধরে নিলাম, যে দুইজনের ভরই কত? এম। তাহলে আমাদের মোল ভগ্নাংশ সূত্র আমাদেরকে কিভাবে বের করতে হয়? নিজের মোল বাই মোট মোল। তাহলে হাইড্রোজেন কত আছে? এম ভরের, এবং ওর ভর কত? H2, মানে হচ্ছে 2, আর নিচে হচ্ছে এই যে হাইড্রোজেনের মোল প্লাস আর কি আছে? মিথেন। মিথেনের ভরটাও কত ধরছি? এম, কারণ বলতেই সমভর, এবং মিথেনের আণবিক ভর কত ভাইয়া? 16। তাহলে এই ক্যালকুলেশনটা তো আবার সোজা, কারণ এখানে কোনো দশমিক নাই। তাহলে দেখো আমরা লসাগু করি, নিচে লসাগু করলে কত আসবে ভাইয়া? 2 আর 16 লসাগু হচ্ছে 16, আর এখানে কত আসবে? 8টা এম আর 1টা এম, তাই তো? 2 আর 16 কাটাকাটি গেলে 8, আর এখান থেকে 16 গেলে 1, তার মানে হচ্ছে 9 এম আসতেছে, আর উপরে আসতেছে হচ্ছে তোমার m/2। তাহলে দেখো এই এম আর এম কাটা, এবং এই 16 তোমার কি হবে? এই 2 নিচে চলে আসবে, 16 উপরে চলে যাবে, তাহলে কত আসতেছে তোমার? 16/18। এটা কি তোমার হচ্ছে খুব ইজি, এটাকে 2 দ্বারা ভাগ করলে আসবে 8, এটাকে 2 দ্বারা ভাগ করলে আসবে 9। এর নিচে তো দিতেছি না, অপশন গুলো একটু দেখি তো, অপশনে কি অবস্থা? 1/2, 1/8 পাইনি, এই যে আচ্ছা দেওয়া আছে। যদি দশমিকে দেওয়া থাকতো তাহলে আমি এখন আবার দশমিকের ক্যালকুলেশনটা করতাম, ঠিক আছে? দশমিকে দেওয়া থাকলে দশমিকের ক্যালকুলেশনটা করতাম, সেটা কিন্তু ইজি আছে, এটা কিন্তু করা যায়, মানে খুব সহজে। তুমি তার পরীক্ষার সূত্র লিখবা না, তুমি ডিরেক্ট এটা লিখবে, m/2 একটা ক্যালকুলেশন করে বলে দেবে হচ্ছে 8/9, বুঝতে পারছো? এবং তোমার এত জায়গায় দিবেও না, তো তোমার হচ্ছে ওইভাবে প্র্যাকটিস করে যাওয়া লাগবে। আচ্ছা, পাশের গ্যাস পাত্রের কিছু বলবেন নাকি? হ্যাঁ, ক্লাস শেষ করতে না দিয়ে গেলাম, দেখা পাশের গ্যাস পাত্রে দাও কি দিয়েছে? বলছি স্টপ কর খোলা অবস্থায় মোট চাপ কত? 200 মিলিমিটার পারদ চাপ,
এবং সেখানে দুইজন গ্যাস আছে, কে ভাইয়া? এ 6 মোল, বি হচ্ছে 10 মোল। তোমাকে বলছে এ গ্যাসের আংশিক চাপ। তো আমরা বারবার করতেছি, দেখো বারবার আংশিক চাপে ম্যাথ করতেছি। আমরা জানি কার আংশিক চাপ বের করতে বলছে? এ। তাহলে এর আংশিক চাপ কত হবে? উপরে এর মোল, এ কত মোল আছে? 6 মোল। আর নিচে মোট আছে কয়জন? দুইজন, এ আর বি। তো 6 আর 14 মিলে কত হবে? 20। এবং মোট চাপটা কত? 200 মিলিমিটার পারদ চাপ, 200। তাহলে 20 দিয়ে 200 কে কাটাকাটি করা যায় 10 বার, এবং 6 10 অ্যান্সার কত? 60। এটা কি অনেক কঠিন ছিল? এই ম্যাথটা পড়ার পরে অনেক স্কিপ করে দিবে যে আচ্ছা অনেক বড় ম্যাথ আসবে। ম্যাথ বড় না, ম্যাথ সোজা। কত? 60 মিলিমিটার পারদ চাপ। তাহলে 60 মিলিমিটার পারদ চাপ আছে কি? এই দেখো 60 মিলিমিটার পারদ চাপ। ঠিক আছে, তাহলে খুবই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে অ্যান্সারটা করতে হবে। এরপর আসো, টিপিতে 3.2 গ্রাম তোমার হচ্ছে গ্যাস, 2.2 লিটার আয়তন দখল করলে গ্যাসটি কি? দেখো এইটার জন্য অনেকে ম্যাথ করবে, কিন্তু এটার জন্য কি ম্যাথ করা লাগে? তুমি চিন্তা করে দেখো তো, তুমি 3.2 দেখে বুঝতে পারতেছো যে এখানে 32 এর একটা ঘ্রাণ পাইতেছো, তাই না? তুমি জানো যে 32 কার ভর? অক্সিজেনের। এবং 32 গ্রাম অক্সিজেন মানে কয় মোল ভাই? 1 মোল। এবং 1 মোলের আয়তন কত হয়? 22.4। সেই জিনিসটাকে দেখো তোমার হচ্ছে 10 দ্বারা ভাগ করে লিখছে। 32 গ্রামকে লিখছে 3.2 গ্রাম, আর 22.4 কে লিখছে 2.24। তাহলে দেখো তো 3.2 আর 2.24 এটা কি আলটিমেটলি অক্সিজেনের মোল বুঝাইতেছে, আর এটা হচ্ছে আমাদের 22.4 বুঝাইতেছে। তো দেখলেই বোঝা যায়, এটা দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে আলটিমেটলি কি? আমাদের অক্সিজেন। তো অনেকে ম্যাথ করবে, ম্যাথ তুমি করতে পারো, ম্যাথের ক্যালকুলেশন সোজা। বাট আমি দেখে বুঝতেছি যে 3.2 যদি 2.24 হয় তাহলে 32 হবে 22.4, আর 32 কে? 32 হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, 32 হচ্ছে কে? 32 অক্সিজেন। তো দেখলেই আমরা কিন্তু এই ম্যাথটা করতে পারি। ঠিক আছে, এর জন্য ম্যাথ করার কোনো দরকার নাই, মাথা খাটাইলেই এটা অ্যান্সারটা করা যায়। ঠিক আছে, এবার আসো, 0.5 মোল নাইট্রোজেন আর 0.3 মোল অক্সিজেন একসাথে মিশাইছি, অক্সিজেনের মোল ভগ্নাংশ। ওকে, তাহলে চলো বের করি কার মোল ভগ্নাংশ? অক্সিজেনের। অক্সিজেনের নিজে কয় মোল? 0.3 মোল। টোটাল দুজন মিলে কয় মোল? 0.5 আর 0.3 মিলে 0.8। তাহলে 0.8। আচ্ছা এবার আসো, যদি উপরে নিচে দশমিকের পরে সেম ঘর থাকে, যেমন এখানে আছে কত? দশমিকের পরে 1 ঘর, এবং এখানে দশমিকের পরে 1 ঘর, তাহলে আমরা ওই দশমিকটাকে বাদ দিয়ে দিতে পারি। এটাকে কত চিন্তা করতে পারি? 3/8। মনে রাখবা, দশমিকের পরে উপরে নিচে সেম ঘর থাকলে আমরা দশমিককে বাদ দিয়ে দিতে পারি। এখানে আছে 1 ঘর, এটা বাদ দিয়ে দিলাম। এবার 8 দ্বারা 3 কে ভাগ করতে হবে। চলে যাও ছোটবেলার নিয়মে, আমরা কি জানি যে 8 তো ভাই 3 এর মধ্যে যায় না, তো দশমিক দিলে এখানে একটা শূন্য আসবে। এবার 30 এর মধ্যে যায়, আমরা জানি যে কয়বার যাবে? 3 8 24 বার। এবার থামো, 0.3 কয়টা আছে অপশনে? 2টা আছে। তো তোমাকে দেখো, হয় এটা অ্যান্সার হইতে পারে, আর নাইলে এটা অ্যান্সার হইতে পারে। তাহলে আরেক ঘর পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে। তো এটা তো সোজা, 30 থেকে 24 গেলে কত? 6। এবং দশমিকের পাওয়ার থাকলে আলটিমেটলি দশমিক দিলে এখানে শূন্য একটা করে অটোমেটিক আসে, তাই না? এবার 8 60 এর মধ্যে কয়বার যায় বলো? 60 এর মধ্যে কয়বার যায়? আমরা জানি যে 8 8 64, তো 60 বার হয়ে যাবে। 7 8 56, তাহলে 7 বার যাবে 56। এবার দেখো 0.37 অপশনে কয়টা আছে? 0.37 অপশনে কয়টা আছে? এই যে এইটা হয়তো এটা হওয়ার কথা ছিল না 0.3, বাট এটা কত? 3.1। এই যে 0.37, দেখো পরেরটা আমার ক্যালকুলেশন করার দরকার নেই। 0.37। সো এটা করতে সর্বোচ্চ তুমি যদি প্র্যাকটিস করো 40 সেকেন্ডেরও কম সময় লাগবে, সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে। আমাকে যদি এই ম্যাথটা দাও তাহলে আমি 30 সেকেন্ডে করবো, কারণ আমি দেখবো আচ্ছা উপরে 0.3 নিচে 0.8, 3 বাই আমি ক্যালকুলেশন করে দেবো 3.7, এটা লাগাই দিব। আমার 20 সেকেন্ডও লাগবে না। এবং তোমরা যারা ক্যালকুলেশন পারো, তোমরা চিন্তা করতেছো যে আমার তো 20 সেকেন্ডে বেশি লাগবে, তাই না? একই কথা, যে যত বেশি প্র্যাকটিস করবা, যে যত বেশি পরিশ্রম করবা, এবং আল্লাহ তাআলা যার ভাগ্য সহায় হবে তারাই চান্সটা পাবা। ঠিক আছে, তুমি চিন্তা করো পরিশ্রম করবো না, তাহলে তুমি আসলে চান্স পাইবা না। ঠিক আছে, তোমার ভাগ্য যদি অনেক ভালো না হয় তাহলে তুমি পাবা না, সোজা সবটা হিসাব। ওকে, বলছে কি অক্সিজেন আছে 6 মোল, নাইট্রোজেন আছে 14 মোল, এবং মোট চাপ দিয়ে দিচ্ছে 200। বলছে অক্সিজেনের আংশিক চাপ, এটা দিকটা আগে আমরা করলাম, সেম ম্যাথ আবার আসছে। কার আংশিক চাপ? অক্সিজেনের। কার আংশিক চাপ? অক্সিজেনের। তাহলে অক্সিজেন নিজে কয় মোল আছে? 6 মোল। কিন্তু টোটাল দুজন মিলে কত? 6 আর 14 20 মোল। আর মোট চাপ কত? 200 মিলিমিটার পারদ চাপ। তাহলে 20 দ্বারা 200 কে কাটাকাটি করলে 10, 6 260, একটু আগে আমরা করছি এটা, তাই না? 60 কি আছে অপশনে? সেম প্রশ্ন কিন্তু রিপিট হইতে হবে। ঠিক আছে, সেম প্রশ্ন রিপিট হয়েছে। ওকে, গ্যাসের ব্যাপন হারের সাথে সম্পর্ক আছে, আমরা ব্যাপন হারটা আগে পড়ে আসি। দেখো গ্যাসের ব্যাপন হার আর এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার ভরের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক এমনি। এটা কি জিনিসটা কি মিন করে দেখো তো। আমরা যারা ভারী এবং পাতলা আছি, যারা চিকন এবং মোটা আছি, ভাই তুমি বলো ব্যাপন হার মানে কে কত দ্রুত ছড়ায় যাবে, কে কত দ্রুত দৌড়াবে, এটা ডিপেন্ড করবে কিসের উপরে? কে কত ভারী এবং কে কত হালকা তার উপরে। যেই
যে হচ্ছে তোমার পাতলা বা হালকা সে কি দ্রুত দৌড় দিবে, আর যে মোটা সে কি আস্তে আস্তে যাবে, কারণ তার শরীরের ভারটা অনেক বেশি, সে আস্তে আস্তে যাবে। তার মানে কি ভর যার বেশি সে ছুটবে কম বা তার ব্যাপন হার কম, আর যে পাতলা বা আমার মতো চিকন সে কি করবে, অনেক জোরে দৌড় দিবে, তাই না? তাহলে যার ভর কম তার ব্যাপন হার বেশি। তাহলে সেটাই বলতেছে গ্রাহাম যে ভরের সাথে তোমার ব্যাপন হারের সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এবং এখানে আমরা যেহেতু গ্যাস নিয়ে আলোচনা করতেছি, গ্যাস, তাহলে এটা মানে কি বুঝাই আমরা, আণবিক ভর, গ্যাসের আণবিক ভর, কারণ গ্যাস কি হয়, অণু হয়, তাহলে গ্যাসের কি হয়, আণবিক ভর। তাহলে আমাদের বলছে যে ব্যাপন হারের সাথে সম্পর্ক আছে কোনটার, আণবিক ভরের। এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে ভাইয়া, আণবিক ভর, কারণ গ্যাসের হয় আণবিক ভর, গ্যাসের হয় আণবিক ভর, আর পরমাণুর হয় পারমাণবিক ভর। আমরা যদি গ্যাস নিয়ে আলোচনা করতেছি তাহলে এটা হবে আণবিক ভর, অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, ওকে, পরের প্রশ্নে আসো। এই যে এইটা এইটা ক্যালকুলেশন করা যায়, এটা ক্যালকুলেশন করা যায় ভাইয়া, করে দিচ্ছি, বাট তাও তুমি চেষ্টা করবা যে এই 25 থাকলে অ্যান্সারটা মনে রেখে দিতে, যে 25 সেন্টিমিটারের একটা কাঁচ নল আছে দেখো, যেখানে এক মুখে আছে হচ্ছে HCl আর আরেক মুখে আছে হচ্ছে তোমার অ্যামোনিয়া। বলছে এই পুরোটা হচ্ছে 25, এই পুরোটা কত ভাইয়া, 25 মিটার একটা কাঁচ, 25 সেন্টিমিটার একটা কাঁচ নল। বলছে কোন জায়গায় সাদা দেওয়া হবে, তোমরা এটা 9 থেকে দেখছিলা যে এক মুখ দিয়ে যদি HCl দিই আর এক মুখ দিয়ে যদি অ্যামোনিয়া দিই, তাহলে HCl এর কাছাকাছি একটা জায়গাতে কি হয়, NH4Cl টা তৈরি হয়। ঠিক আছে, তো এখানে এসে দেখো অপশন গুলো দেখো, নলের মাঝখানে, এটা তো জীবনেও হবে না, কারণ আমরা জানি অ্যামোনিয়ার ভর কম, তাই ও বেশি দূর চলে যাবে, আর HCl টা ভারী, তো ও আস্তে 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 এতটুকু আসবে। দেখো ও আসছে মাত্র এইটুকু, আর ও চলে আসছে এইটুকু, কারণ কি ও পাতলা, তো মাঝখানে হওয়ার তো প্রশ্নই আসে না। বা বলতেছে প্রথম মুখ থেকে 15 সেন্টিমিটার ভিতরে, পুরাটা হচ্ছে 25, পুরাটা হচ্ছে 25, তো এখান থেকে 15 সেন্টিমিটার দূর মানে কি এইখানে, এবং বাকিটুকু হচ্ছে 10। তার মানে তোমার HCl বেশি দূর যাবে, অ্যামোনিয়া কম দূর যাবে, এটা কি হয় সম্ভব? HCl ভারী, ওকে বেশি দূর যাবে, ওকে বেশি দূরে দৌড়াবে, মোটা মানুষ কি বেশি দূরে দৌড়ায় না, তাহলে এটাও হইতে পারে না। ঠিক আছে, এখন হইতে পারে দুইটা, যে তোমার বলতেছে 12 সেন্টিমিটার ভিতরে, দেখো HCl আর তুমি অ্যামোনিয়ার ভরের জিনিসটা দেখো, HCl এর ভর হচ্ছে তোমার 36.5, আমরা সবাই জানি, আর অ্যামোনিয়ার ভরটা হচ্ছে ভাইয়া 17। তো দেখো তো এই অ্যামোনিয়াটা ওর দ্বিগুণের তোমার অর্ধেকেরও কম পাতলা না, দেখো তো 17কে ডাবল করলে আসে 34, ও হচ্ছে 36.5, মানে ও ওর থেকে 2 গুণের চেয়েও বেশি ভারী, তাই তো 2 গুণের থেকেও বেশি ভারী, ডাবল ভারী। তাইলে তোমার পুরা কাঁচ নলটা যদি হয় 25, দেখো এই পুরাটা যদি হয় 25, তাহলে তার 12 সেন্টিমিটার দূরে কি হবে, প্রথমটা থেকে 12, প্রথমটা থেকে 12 মানে কি অ্যামোনিয়া থেকে 13, তাহলে ওদের গ্যাপ কি এত কম হবে? ওদের ভরের ডিফারেন্স অর্ধেকের থেকেও বেশি, তাহলে ওদের মাঝখানে গ্যাপটা কি এত কম হতে পারে? 12 সেন্টিমিটার, এটাও হতে পারে না। তাহলে অ্যান্সার একটাই হতে পারে, যে প্রথম মুখ থেকে 10 সেন্টিমিটার, মানে কি এই দেখো, মানে কি HCl থেকে 10, মানে কি দেখো এখানে আছে HCl, তো HCl থেকে 10, তার মানে অ্যামোনিয়া থেকে কত 15। এই যে এইটা একমাত্র লজিক্যাল, বাকি একটাও লজিক্যাল না। এটাই লজিক্যাল যে অ্যামোনিয়া বেশি দূর আসছে, HCl কম দূর গেছে। তাহলে এই যে কোন রকম ম্যাথ করা ছাড়া, কোন রকম ম্যাথ করা ছাড়াই বলে দিতে পারি যে প্রথমটা থেকে 10 সেন্টিমিটার ভিতরে। এবং তোমরা যদি ম্যাথ করে দেখো, এটা হাজারি স্যারের বইয়ের অনুশীলনের ম্যাথ, বইয়ের ম্যাথ অনুশীলনে তো আছে, বইয়ের ম্যাথ, এবং অ্যান্সারটা আসবে দেখবা HCl থেকে 10.14 সেন্টিমিটার। ঠিক আছে, কয়েকদিন আগেই হচ্ছে আমার স্টুডেন্টদের এই 25 ব্যাচের স্টুডেন্টদের, আমি হচ্ছে তোমার 26 ব্যাচের স্টুডেন্টদের এই ম্যাথটা সিকিউর জন্য করাইছিলাম, তখন মনে আছে যেটা কত আসবে, 25 সেন্টিমিটার হইলে তোমার সে দেখবা HCl থেকে 10.14 আসে। বাট আমি এমসিকিউর জন্য ম্যাথ করাই লাগে না, এই ম্যাথটা করাই লাগে না, বুঝতে পারছো? এমনি বুঝতেছি, বাকি তিনটা যেহেতু হচ্ছে না, তাহলে একটাই লজিক্যাল, এটাই হচ্ছে আমাদের আনসার, বুঝতে পারছো? তাহলে অপশন পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, উদ্ভাসের বইয়ে পারমাণবিক ভর দেওয়া আছে, ভুল দেওয়া আছে, উদ্ভাসের বইয়ে পারমাণবিক ভর দেওয়া আছে, ভুল দেওয়া আছে। ঠিক আছে, কেন তুমি একটু বুঝো ভাই, আপনি কেন ভুল বললেন? উদ্ভাসকে ভুল বলি নেই, উদ্ভাসে তোমার টাইপিং হয়তো ভুল হয়েছে। দেখো নাইট্রোজেন গ্যাস এটা নিয়ে আলোচনা করবা, অক্সিজেন গ্যাস এটা নিয়ে আলোচনা করবা, হাইড্রোজেন গ্যাস এটা নিয়ে আলোচনা করবা, সেগুলো কি গ্যাস, এবং দুইটা করে আছে, সো একের বেশি থাকলে এগুলোকে আমরা কি বলি, অণু, আর অণুর ভরকে কি বলি, আণবিক ভর। তাহলে গ্যাস হলে অণু হবে, অণু হলে আণবিক ভর হবে, নিষ্ক্রিয় গ্যাস বাদে বাকিগুলা কি অণু, আলটিমেট অ্যান্সারটা কি আণবিক ভর। ঠিক আছে, ওকে, পরে প্রশ্ন আসো, নিচের কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র? নিচের কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র? সো আমরা একটু আগে দেখলাম যে গ্রাহাম আমাকে কি বলতেছে, যে আর এর সাথে ভরের সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক, এবং আমরা জানি ব্যস্তানুপাতিকের সূত্র কেমন হয়, R1/R2 ইজিক্যালস টু থাকবে M2/M1, এবং এর উপর আছে একটা রুট, তাহলে রুট গুলা দিয়ে দেবো।
এই তো এই কি অপশনে কি দেওয়া আছে এগুলো? অপশনে আমার টাইপ আর অপশনে ভুল করছে, এটা কিন্তু অপশনই নাই। এটা কি এমনই এগুলো দিয়ে রাখছে, সূত্র জানতে দিচ্ছে। আচ্ছা আমি সূত্র বানাই দিচ্ছি। তাহলে সূত্র কত আসতেছে? সূত্র আসতেছে এই যে R1 ডিভাইড বাই R2 সমান সমান রুট ওভার অফ M2 ডিভাইড বাই M1। 1 লিখি নাই ভাইয়া, M1। সো দেখো 1 বরাবর 2, 2 বরাবর 1, এটাই হচ্ছে ব্যস্তানুপাতিক। তুমি ব্যস্তানুপাতিক করে দেখো এটা আসবে। তুমি কি জানো P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2। তো তুমি যদি P এর নিচে P1 এর নিচে P2 কে নিয়ে আসো, এই ভিটাকে নিচে পাঠাই দাও, দেখো তো কি আসছে, P1 বরাবর V2 আর P2 বরাবর V1, অর্থাৎ 1 বরাবর 2, 2 বরাবর 1, উল্টা, মানে কি ব্যস্তানুপাতিক। আবার তুমি পড়ছিলা যে V1 ডিভাইডেড বাই V2, V1 ডিভাইড বাই V2 ইজ ইকুয়ালস টু T1 ডিভাইড বাই T2, মানে কি 1 বরাবর 1, 2 বরাবর 2। তার মানে কি চার্লস এবং সম্পর্ক, চার্লসের যে সূত্র সেখানে কি আয়তন আর চাপ, আয়তন আর হচ্ছে তাপমাত্রা কি সমানুপাতিক না? তাহলে সমানুপাতিকে 1 বরাবর 1 থাকে, 2 বরাবর 2 থাকে, আর ব্যস্তানুপাতিকে 1 বরাবর 2 থাকে, 2 বরাবর 1 থাকে। সেখানে আমার টাইপার লেখা নেই, সূত্র হবে হচ্ছে এটা, ঠিক আছে? গ্রামের ব্যাপন সূত্র হবে এটা, তুমি একটু দেখে নিও যে কোনটা আছে, ঠিক আছে? ওকে, নিচের কোনটির ব্যাপন হার বেশি? অনেক বেশি ইম্পর্টেন্ট টাইপ, দেখবা এবছর মেডিকেলে প্রশ্ন দিয়ে দিছে, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। মেডিকেলে আসুক বা না আসুক, তোমার ডেন্টালে আসবে, ডেন্টালে না আসবে এএফএমসি তে আসবে, এএফএমসি না আসলে ঢাকা ইউনিভার্সিটিতে আসবে, আসবেই অ্যাডমিশনে এই প্রশ্ন আসবেই যে নিচের কোন গ্যাসটার ব্যাপন হার বেশি। এবং এই ম্যাথটা অ্যান্সার আমরা করব কি দিয়ে? এই ম্যাথটা অ্যান্সার আমরা করব হচ্ছে ভর দিয়ে। ভর দিয়ে, যেই বান্দার ভর বেশি, যার ভর বেশি তার বা ব্যাপন হার কম, আর যার ভর কম বা যে চিকন, যাতে পাতলা, যে হালকা, তার কি হবে? ব্যাপন হারটা বেশি হবে। এই সিম্পল লজিকটা খাটায় আমরা হচ্ছে এই ম্যাথগুলো অ্যান্সার করব। এবং হাজার স্যার খুবই পারফেক্ট একটা কাজ করছে, এরকম প্রশ্ন একটা না 6 থেকে 7টা দিয়ে রাখছে, তো আমরা প্রত্যেকটা সলভ করব। তো কি বলছে, কোনটার ব্যাপন হার বেশি? বেশি মানে কি ভর কম। তো খুঁজো HCl ভর কত? 36.5, অ্যামোনিয়া কত? 17, মিথেন কত? 16, ক্লোরিন কত? তোমার 71, তাই তো? 35.5 উল্টা 71 না 72 আর কি, 71। তো দেখো এখানে সব থেকে কম যে 16, তাহলে এবার ব্যাপন হার বেশি। শেষ। ব্যাপন হার বেশি মানে কি ভর কম, তো ভর কম কার? মিথেন, তাহলে মিথেনের হচ্ছে ব্যাপন হারটা বেশি। পরে প্রশ্ন আসো, একই দিনে নিচের কোন গ্যাসটি ব্যাপিত হতে সময় বেশি লাগবে? তো যে ভারী তার কি সময় বেশি লাগবে না? কারণ কি ওর ব্যাপন হারটা কম, তাহলে সময় বেশি লাগা মানে কি ব্যাপন হার কম, সময় বেশি লাগা মানে কি ভারী বা এম বেশি, ভারী বা এম বেশি। আমাকে বলছে কোনটায় সময় বেশি লাগবে, মানে ভর বেশি। তবে বের করো, সালফার ডাইঅক্সাইড ভর কত? 64, কার্বন ডাইঅক্সাইড ভর কত? 44, HCl ভর কত? 36.5, অ্যামোনিয়া ভর কত? 17। তাহলে ভারী কে? সালফার ডাইঅক্সাইড, তাহলে ওর সময় লাগবে বেশি। যে মোটা তার ভাই কি লাগবে? তোমার সময় বেশি লাগবে। আমি আর সাদাব ভাই দুজনকে হচ্ছে তোমার কি করলাম, দৌড় কম্পিটিশনে লাগাই দিলা। সাদাব ভাই কি আমার সাথে পারবে? পারবে না, ঠিক আছে? সাদাব ভাই বইলো যে সাদাব ভাই কিন্তু আমার সাথে দৌড় কম্পিটিশন পারবে না, কারণ কি সে হচ্ছে মোটা আর আমি হচ্ছে চিকন, আমি হচ্ছে দৌড়ে কি করে যাবো, আগে চলে যাবো। সো বলছে কার বেশি সময় লাগবে? এই যে সাদাব ভাই বা সালফার ডাইঅক্সাইডে বেশি সময় লাগবে। বুঝতে পারছো? এই ভিডিও আবার দিও না কিন্তু হাইরে, তো কিন্তু মারি দিবে, পাশে আছে। আচ্ছা এরপর আসো, নিচের কোন গ্যাসটির ব্যাপন হার বেশি? দেখো সর্বাধিক, তো ব্যাপন হার বেশি মানে কি তোমার এম কম বা পাতলা, যেটা হালকা। তাহলে অ্যামোনিয়া কত? 17, মিথেন কত? 16, নাইট্রোজেন কত? 28, কার্বন মনোক্সাইড কত? 12 আর 16, 28। তো এই দুটো তো সেম, 28 28, বাট এই যে 16 সব থেকে কম কার? এটা। তাহলে এটার 8টা হবে সব থেকে বেশি। যার ভর কম তার ব্যাপন হার বেশি, সিম্পল। নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সর্বাধিক, কোনটির ব্যাপন হার বেশি? আচ্ছা, তো ব্যাপন হার বেশি মানে কি এম কম, ভর কম, পাতলা, চিকন। তাহলে কার্বন মনোক্সাইড কত? 44, অক্সিজেন কত? 32, হাইড্রোজেন কত? 2, অ্যামোনিয়া কত? 17। সব থেকে কম এই যে এটা, ঠিক আছে? সব থেকে কম হচ্ছে এটা। এরপর আসো, কোন গ্যাসটির ব্যাপন হার বেশি? বেশি মানে কি এম কম। দেখো একই প্রশ্ন কতবার দিছে, হাজার স্যার নিচে 6 থেকে 7 বার দিছে। তাহলে এই প্রশ্ন কেন মেডিকেলে আসবে না? এই প্রশ্ন কেন ভার্সিটিতে আসবে না? তুমি দেখে বুঝতেছে একটা প্রশ্ন, এই সেম প্রশ্ন সে 6 থেকে 7 বার দিছে, ঠিক আছে? তো ব্যাপন হার বেশি মানে এম কম, তো এটা কত? 17। কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, কার্বন 2টা হচ্ছে 24, হাইড্রোজেন 6টা 30, কার্বন ডাইঅক্সাইড 44, অক্সিজেন 32, এই যে কম, এই হচ্ছে অ্যান্সার। যেটা এম কম সেটা ব্যাপন হার বেশি। ওকে, কোন দুইটার ব্যাপন হার সমান? মানে কি এম সমান, ভর সমান। তো নাইট্রোজেন কত? 28, কার্বন মনোক্সাইড কত? 28, শেষ। এটাই হচ্ছে आंसर। বাকিগুলো আর দেখা দরকার নেই, একটা মিলছে মানে এটাই आंसर, বাকিগুলো তো ভুল হবেই, তাই না?
27°C তাপমাত্রায় কোন গ্যাসটির আরএমএস গতিবেগ বেশি, মানে আরএমএস বেগের ভ্যালুটা কোনটার বেশি। এখন বুঝো যে আরএমএস বেগের ফর্মুলাটা কি। আমরা জানি সি আরএমএস ইজ টু √3RT/m। তো তোমাকে তাপমাত্রা বলে দিচ্ছে 27, বলছে কোনটার গতিবেগ এখান থেকে বেশি, তার জন্য ম্যাথ করা লাগে না। তুমি দেখো আরএমএস বেগ এর সাথে ভরের সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক, মানে যার ভর বেশি তার আরএমএস বেগটা কম, যার ভর কম তার আরএমএস বেগটা বেশি। তো আমাকে বলছে কার আরএমএস বেগ বেশি, যার ভর কম। তো এখানে বের করো সেম ভাবে, একটু আগে যা করলাম। নাইট্রোজেন কত 28, হাইড্রোজেন কত 2, অক্সিজেন কত 32, ক্লোরিন কত 71। তাহলে সবথেকে কম কার এইটা, এটার গতিবেগটাও কি বেশি। এবং তুমি চিন্তা করে দেখো ও যেহেতু পাতলা তাহলে ও কি দৌড়াবে তাড়াতাড়ি, তাহলে ওর গতিবেগটাও কি হবে বেশি হবে, সিম্পল। এরপর আসো এসটিপি অক্সিজেন গ্যাস। ভাই কোন বান্দা এই ম্যাথ পরীক্ষা হলে মিলাইতে পারবে না। কোন বান্দা এই ম্যাথ যদি চিন্তা করে যে আমি হাতে ক্যালকুলেশন করে এই ম্যাথটা পরীক্ষার হলে মিলাবো, ও মিনিমাম তুমি যদি মিলাইতে দাও তুমি যত ক্যালকুলেশন পারো হাতে ক্যালকুলেশন, তুমি এটা ভাই মিলাইতে পারবা। এবং এটা মেডিকেল আসছে, তো আমি কি করবো ভাই, এটা মেডিকেল আসছে, এটা জাহাঙ্গীরনগরে আসছে, এটা রাজশাহীতে আসছে যে তোমার এসটিপিতে অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ কত। ঠিক আছে, অক্সিজেনের আরএমএস বেগ এই যে মনে মুখস্থ হয়ে গেছে 461 তোমার হচ্ছে 34, 461.34, 461.34। আমি যখন মেডিকেলের জন্য প্রস্তুতি আমি মুখস্থ করছি যে এটা মনে রাখতে হবে। কারণ কি তুমি দেখো ক্যালকুলেশনটা কিরকম আসছে, ক্যালকুলেশনটা আসবে এরকম। তোমার সিআরএমএস এর সূত্র লেখো, সিআরএমএস সমান সমান √3RT/m। √3 আর এর ভ্যালু কত 8.314 এবং টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে তোমার এসটিপি মানে হচ্ছে তোমার 273, এম কত অক্সিজেনের হচ্ছে 32 10⁻³ ভাই এখানে প্রথমে দশমিকের গুণ করতে হবে, আরো গুণগুলা করতে হবে, তারপরে এদেরকে ভাগ করতে হবে, তারপরে সেটাকে রুট করতে হবে। রুট করতে গেলে তুমি হচ্ছে বিপদে পড়বা, এখান থেকে বিপদে পড়বা, কারণ একদম অ্যাকুরেট অ্যান্সার বের করতে হবে। ঠিক আছে, তো কথা হচ্ছে কি, কথা হচ্ছে যে এইটা তুমি পরীক্ষায় ক্যালকুলেশন করতে গেলে তুমি যত ভালো হ্যান্ড ক্যালকুলেশনে পারো তোমার মিনিমাম 3 মিনিট লাগবে। আমি বলে দিচ্ছি তোমার 3 মিনিট লাগবে। তো তোমার যদি 3 মিনিট লাগে, 3 মিনিটে তুমি একটা এমসিকিউ সলভ করবা। তোমাকে 3 মিনিট দিছে মেডিকেল একটা এমসিকিউ সলভ করার জন্য? নো। তো এই প্রশ্নটা দিছে কেন? এই প্রশ্নটা দিছে জানি এই প্রশ্নটা ট্রাই করতে গিয়ে যেই বলদেরা এই প্রশ্ন ট্রাই করবে বা এই টাইপের প্রশ্ন, এটা মানে কি এই টাইপের প্রশ্ন যেটা মানগুলা বের করতে গেলে আমার অনেক টাইম লেগে যাবে, সেইটা ট্রাই করতে গিয়ে কিছু বলবান ধরা খাবে। তাহলে এই জন্যই দিছে যেন কিছু বলবান ধরা খায়, কিছু বলবান বাদ যায়। বুঝতে পারছো? তাহলে এইসব ক্যালকুলেশন যেগুলো দেখলে বুঝতেছো যেটা করতে গেলে আমার দফা রফা হয়ে যাবে, সেগুলো তুমি স্কিপ করবা। বাদ তোমার একটা এমসিকিউ বা দুইটা তিনটা এমসিকিউ না পারলে চান্স মিস হবে না। চিন্তা করো ভাই কাটমার্ক কত, কাটমার্ক গত বছর কত ছিল 70, আর আমাদের সময় কত ছিল 65। তাহলে 65 মানে কি 100-র মধ্যে 65 মানে 35টা এমসিকিউ ভুল করলেও তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে। তো তুমি ভাই তোমার পারা জিনিস দাও তাইলেই চান্স পাবা, তোমার পারা জিনিস দিলেই তুমি চান্স পাবা। কথা বুঝতে পারতেছো? তোমার পারা জিনিস দিলেই চান্স পাবে। এবং একটা দুইটা এমসিকিউ নিয়ে তোমার বসে থাকলে লাভ নাই যে ভাইয়া আর কয়টা মুখস্থ করবো। ঠিক আছে তুমি দিও না, তুমি যদি অনুশীলনী এটা না মনে রাখতে পারো তুমি দিও না পরীক্ষা হলে। একটার জন্য তুমি চান্স মিস করছো এই কথা আমার এসে বলো না। ঠিক আছে, একটার জন্য তুমি চান্স মিস করছো এই কথা আমার এসে বলো না, কারণ আমি বলবো যে বাকিগুলো তুমি কি করছো। ঠিক আছে, তাহলে মনে রাখবা যেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবং এরপরেরটা সেম জিনিস যে 27°C তাপমাত্রায় তোমার অক্সিজেনের আরএমএস বেগ কত। সো এটাও কি আলটিমেটলি তাপমাত্রা চেঞ্জ করছি, বাট ক্যালকুলেশনটা কিন্তু সেমই আছে। ঠিক আছে, সো এগুলো সব মনে রাখতে পারবো না। এবং এটা তো আরো বিপদ, একটা 53, একটা 63, একটা 73, একটা 83, প্রত্যেকটা 400। তো এটা যখন যে ক্যালকুলেশন করবে অনেক অ্যাকুরেট ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তোমার আলটিমেটলি ভেজালে পড়ে যাবে। এর অ্যান্সারটা মনে রাখতে হবে যে 483.56, 483.56, 483.56। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, নাহলে পারবা না। স্থির তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটি, এগুলো আবার করা যায় সুন্দর মতো। কারণ কি আমরা জানি যে আরএমএস বেগের সাথে আমাদের ভরের সম্পর্ক কি বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা দেখতে পারতেছি যে তোমার আরএমএস বেগ যার বেশি হবে তার ভর কম হবে, তাহলে ভরের কম যার তার আরএমএস বেগ বেশি। তো হাইড্রোজেন এটার ভর সব থেকে কম, তারপরে নাইট্রোজেন এটা হচ্ছে 28, তারপরে 44, কার্বন ডাই অক্সাইড। এই যে প্রথমে অ্যান্সার দেওয়া আছে, বাকিগুলা মিলাই দেখো প্রথমে 44 দিছে ভাই ওর তো ভর বেশি, প্রথমে 28 দিছে ওর তো ভর মাঝামাঝি, প্রথমে 28 দিচ্ছে, এগুলো হবে। ঠিক আছে, একটাই অ্যান্সার, সেটা হচ্ছে প্রথমটা। ঠিক আছে, ওকে। এরপর কোনটি দ্রুত ব্যাপিত হবে, আবার ব্যাপন হবে।
আমরা জানি যে তোমার দ্রুত বিবৃত কার হবে, যার ভর কম, যার ভর কম। তো ভর এখানে কার কম, ফ্লোরিন। তো ফ্লোরিন গ্যাস মানে কি F2, তো ফ্লোরিন গ্যাস কত আসবে 38, কারণ একটা F 19 করে দুইটা 38। অক্সিজেন মানে কি অক্সিজেন গ্যাস O2 কত আসবে 32। নিয়ন, নিয়ন তো ভাই নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন কি তোমার আজকে কি Na2 হবে, নিয়ন কি এইটা হবে বলো, Na2 হবে, নো, নিয়ন নিয়ন অবস্থাতেই নিষ্ক্রিয় মানে গ্যাস, তাহলে ও এমনিই গ্যাস। এবং নিয়নের ভর কত ভাইয়া, নিয়নের ভর কত, নিয়নের ভর হচ্ছে 20, তাহলে এই যে এইটা সব থেকে কম। আর ক্লোরিন কত Cl2, তো এটা তো এমনি অনেক বেশি, এই দেখো answer। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ ওর সব থেকে কম, বাকিগুলোর থেকে ওর কম। পরে প্রশ্নে আসো, এক মোল গ্যাসের গতিশক্তি কত, তাহলে তো সূত্র দিয়ে রাখছে, আমরা এখন একটু দেখি। এখানে মনে রাখবা যে n মোল গ্যাসের গতিশক্তি কত হবে 3/2 nRT, n মোল নিলে 3/2 nRT। এখন তোমাকে যদি বলে ভাই এক মোলের জন্য কত, এক মোল গ্যাসের গতিশক্তি সেটা কত আসবে 3/2, তুমি n এর জায়গায় কত বসাই দিবা 1, কারণ n মোল যদি হয় nRT, এক মোল হবে 1RT, তাহলে এক তো লেখা লাগে না, আমরা কি লিখি 3/2 RT। এরপরে মনে রেখো এটা কি বের করছো না, এক মোল। আমি তোমাকে এখন বললাম একটি অণুর গতিশক্তি, কি বলছি, একটি অণুর গতিশক্তি, একটি অণুর গতিশক্তি। সো তুমি বলতেছো যে ভাইয়া এক মোলের শক্তি হচ্ছে 3/2 RT, তাহলে একটার গতিশক্তি কত হবে তুমি বলো। এক মোলে অণু থাকে কয়টা 6.023 10⁻23 টা, তো সেখান থেকে একটার বের করতে বলছি, এতগুলার না। তাহলে তুমি কি করবা, এক মোলের জন্য বা এতগুলার যদি হয় 3/2 nRT, একটার কত হবে এই সংখ্যাটা দ্বারা এটাকে ভাগ করে দিতে হবে। তাহলে যদি ভাগ করে দিয়ে কত আসবে 3/3 RT, নিচে এটাকে কত দ্বারা ভাগ করতে হবে 6.023 10⁻23। এবারে আসো, এটা কি ভাইয়া, এটা কি নাম্বার অফ অ্যাভোগাড্রো, তাহলে আমরা পড়ে আসছিলাম আর কে নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা ভাগ করলে বোল্টজম্যান ধ্রুবক পাওয়া যায় কে, তাহলে আমরা সেটা যদি বসাই দিই 3 R/n মানে হচ্ছে কে এবং T/2। তাহলে এই যে দেখো আমি তোমাকে এখান থেকে একটা জিনিস বুঝাই, যদি বলে এক মোল গ্যাসের গতিশক্তি সেটা হবে 3/2 RT, আর যদি বলে একটা সিঙ্গেল অণুর গতিশক্তি তাহলে তুমি সেটাকে নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা ভাগ করবা এবং জিনিসটা কি হয়ে যাবে R/Na মানে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক কে। তাহলে একটা অণু বললে 3/2 KT, আর এক মোল বললে 3/2 RT, এক মোল বললে 3/2 RT, আর এটা বললে 3/2 KT। তাহলে কে কখন আসবে যখন একটা অণু বলবে, আর কখন যখন এক মোল বলবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের এখানে তো ব্যাস দেয় নেই, আমাদের বলছে কি এক মোল গ্যাসের শক্তি, এক মোল কত আসবে 3/2 RT, এক মোল বলছে, আছে কি এখানে কোথাও 3 এই যে 3/2 RT। আশা করি এইখানে আর তোমাদের কখনো ব্যাস লাগবে না, ঠিক আছে, এখানে যেন আর কোনোদিন ব্যাস না লাগে। একটা বললে 3KT/2, এটা বলে 3/2 RT, ঠিক আছে। ওকে, 17°C তাপমাত্রায় এক মোল নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি। ভাই রে ভাই, দেখো ক্যালকুলেশন দেখো, টোটাল এখানে আগে মুখস্থ করতে বলছিলাম একটা, অক্সিজেনের জন্য দুইটা, আর এই একটা, এই তিনটে তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এই তোমার তিনটা না চারটা। তো এখানে দেখো তুমি যখন এটা যদি বের করতে চাও তুমি সূত্র কি বললা যে তোমার এক মোল গ্যাসের গতিশক্তি হবে 3RT/2, তাহলে 3 ইন্টু আর এর ভ্যালু কত 8.314, টি কত 17 মানে কত 290 কেলভিন ডিভাইডেড 2, তাই তো। আচ্ছা, তাহলে এই যে ক্যালকুলেশনটা আসছে, দেখো এই যে ক্যালকুলেশনটা আসছে, এটা তোমার কি করতে হবে, এখন এই পুরো জিনিসটাকে গুণ করতে হবে। করা যায় তাই না এরকম না, বাট তুমি চিন্তা করে দেখো যে এই নাইট্রোজেনের একই ডেরিভেটিভ কয়টা আসছে, নাইট্রোজেনের একটা অণুর গতিশক্তি কত, আর নাইট্রোজেনের একটা অণুর গতিশক্তি কত জুল, ঠিক আছে। তাহলে নাইট্রোজেনের 3 গ্রামের কত শক্তি, তার মানে নাইট্রোজেনের টানা 4টা প্রশ্ন আসছে, তার মানে যে কোনো বছর মেডিকেলে এই 4টার মধ্যে থেকে একটা প্রশ্ন দিয়ে দিবে, যে কোনো বছর মেডিকেলে এই 4টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন দিয়ে দিবে। তার মানে তোমার কাজ কি, বাসায় এই ক্যালকুলেশন গুলাকে খুব ভালোভাবে করা, বাসায় এই ম্যাথটাকে খুব ভালোভাবে দেখা যে এক মোল হইলে 17তে এত আসছিল। তুমি বাসায় যখন ক্যালকুলেটর দিয়ে করবা তখন তো তোমার কেউ মারবে না, কেউ মারবে না, বাট তোমার কি হবে, তোমার ব্রেন মনে রেখে দিবে, আচ্ছা আমি ক্যালকুলেশন করছিলাম যে এইটা আসছিল ধরো এইটা, বা এটা আসছিল 5000 এত, তো তোমার ব্রেন এই জিনিসটা মনে রাখবে। তুমি বাসায় এগুলাকে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে মনে রাখবা। অনেকে বলে মুখস্থ করছি, মুখস্থ কেন করবা, তুমি তো এই ম্যাথটা বাসায় একবার করছো, তো এই ম্যাথটা পরীক্ষা হলে দেখবে তোমার মনে পড়বে না,
কথা বুঝতে পারছো? তাহলে এই ক্যালকুলেশনটা করে আবার 2 থেকে 3 মিনিট সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কারণ তুমি দেখতে পারতেছো যে নাইট্রোজেনের একটা, নাইট্রোজেনের দুইটা, নাইট্রোজেনের তিনটা, নাইট্রোজেনের চারটা প্রশ্ন একটা না হাজার স্যার দিয়ে রাখছে। সে কি এমনি এমনি দিছে? এতটুকু বোঝার চেষ্টা করো। সে কি এমনি এমনি চারটা প্রশ্ন নাইট্রোজেনের এখান থেকে দিল, আবার অক্সিজেনের দুইটা প্রশ্ন? তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেনের যে তোমার টোটাল 6টা প্রশ্ন আছে, নাইট্রোজেন এবং অক্সিজেনের যে টোটাল 6টা প্রশ্ন কি করবো ভাইয়া? বাসায় প্র্যাকটিস করবো। কারণ দেখো মেডিকেলের যে ডাক্তার প্রশ্ন করবে সে অত দয়া মায়া তোমার উপর দেখাবে না, সে ডিরেক্ট প্রশ্ন তুলে দিবে। তো তখন তো তারে গালি দিতে পারবে না যে ভাই কি ম্যাথ দিয়েছেন, এটা তো আপনিও করতে পারবেন না। এই কথা বলে কোনো লাভ নেই। কি করবো? বাসায় এগুলাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবো। করলে কি হবে? তোমার ব্রেন এটা ধরে রাখবে। তখন তুমি প্রশ্ন দেখলে বলবো আচ্ছা 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম হলে অ্যান্সারটা কত আসলো? 400। তখন তোমার জিনিসটা মনে পড়বে। ঠিক আছে? পরীক্ষার হলে এইটার পিছনে 2 মিনিট সময় নষ্ট করে মেডিকেল হলে তুমি এটা মেডিকেল এক্সামে তুমি এটা মিলাবা ভাই, ওই হিসাব তুমি এখানে করো না, এটা তুমি পারবা না। কথা বুঝতে পারছো? তাহলে পারবা না। দেখো একটা না নাইট্রোজেনের কয়টা প্রশ্ন আছে ভাই? আমার তো টাইম লাগবে না তো ভাইয়া। আচ্ছা আমি আজকে 70টা বন্ধ করাবো। 10টা আছে। 5 মিনিট না 10 মিনিট। হ্যাঁ একটু পানি দিয়ে যান না। তাহলে কি বুঝতেছো? শক্তির যে ম্যাথ গুলো আছে, সিআরএমএস এর যে ম্যাথ দুইটা আছে, এগুলাকে তুমি পরীক্ষা হলে মিলাতে পারবা? নো ওয়ে। ঠিক আছে? ক্যালকুলেশন করে আমি মিলাতে পারবো। যে ক্যালকুলেশন করে ধরো যে এটা করতে আমার কতক্ষণ লাগবে? আমার করতে হচ্ছে তোমার 1 মিনিটের মতো লাগবে। বাট আমি কি আমি তোমাকে কি করতে বললাম যে তুমি যখন বাসায় জিনিসটা প্র্যাকটিস করতেছো তোমার মনে পড়বে যে ভাইয়া 3 গ্রাম নাইট্রোজেন হইলে অ্যান্সারটা এত আসছিল। আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করতেছি যে এই জিনিসটা এই ম্যাথটা করা খুব ইজি। দেখো কিভাবে বলছে 3 গ্রাম নাইট্রোজেনের জন্য 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গতিশক্তি। তাহলে দেখো 3 গ্রাম, তাই না? তাহলে আমরা কি জানি E ইকুয়ালস টু তোমার হচ্ছে 3/2 nRT। তাহলে বসাই দাও 3 ইন্টু n কত দেওয়া আছে? 3 গ্রাম নাইট্রোজেন। তাহলে 3 নাইট্রোজেনের ভর কত? 28 ইন্টু আর কত? 8.314, তো আমি 8 ধরলাম, ইন্টু টি কত? 29। তো 29 কে কত লেখা যায়? 302 কেলভিন। তো আমি হিসাবের সুবিধার্থে দেখে 300 কেলভিন ধরলাম। হিসাব করা যাবে না এরকম না, বাট এই হিসাবটা বাসায় করবা। বাসায় করলে কি হবে? তোমার পরীক্ষা হলে এই ম্যাথটা দেখলে মনে পড়বে। অনেকে ঠাড়ায় মুখস্থ করে, ম্যাথ করে না। ম্যাথ তুমি আগে বাসায় মিলাও। বাসায় তুমি 10 মিনিট ক্যালকুলেশন করে হাতে কলমে কাটাকাটি করে অ্যান্সারটা বের করো। তাহলে কি হবে? পরীক্ষা হলে তোমার মনে পড়বে ওই যে আমি বাসায় এই ম্যাথটা তোমার 20 মিনিট লাগাইয়া হাতে কাটাকাটি করে তারপরে ম্যাথটা করছিলাম। কথা বুঝতে পারতেছো? এই জন্যই তো এই জিনিসে প্র্যাকটিস করতে হয়। তোমরা কি করো? ঠান্ডায় মুখস্থ করো। ভাই ঠান্ডায় কেন মুখস্থ করবা? তুমি বাসায় প্র্যাকটিস করো, তাহলে তোমার পরীক্ষা হলে মনে পড়বে। কথা বুঝতে পারতেছো না? কারণ পরীক্ষার সামনে থেকে মুখস্থ আছে তোমার কি 6 থেকে 7টা, এবং বাকি কেমিস্ট্রি ফার্স্ট পেপার পুরো পেপারে একটা ম্যাথ মুখস্থ করা লাগে। জাস্ট একটা ম্যাথ মুখস্থ করা লাগে পুরো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে। সেকেন্ড পেপারে পরিবেশ রসায়নে 6 থেকে 7টা মুখস্থ রাখা লাগে। কারণ ওগুলা পড়তে গেলে এত টাইম লাগবে, অত টাইম তোমার মেডিকেলে নাই। কথা বুঝতে পারছো? ভাইয়ার কথা কি বুঝতে পারছো? ওকে, তাহলে ধরো আমরা এটা করি, তাহলে কি আসবে? ডিভাইডেড 2। দেখো আলটিমেটলি কি আসতেছে? এই 28 নিচে আসতেছে। তাহলে 3 3 কত আসতেছে? 9। 8 9 কত আসতেছে? 72। 72 ইন্টু 300 ডিভাইড বাই 28 নিচে চলে আসবে। 28 দুগুণে কত? 56। সো এই যে 72 আর 30 গুণ করো, দেন 56 দ্বারা ভাগ করো। অ্যান্সারটা করলে দেখবো হচ্ছে মেবি 403 এর কাছাকাছি আসে। যদি তোমার মনে আছে যে 403 এর কাছাকাছি আসা উচিত। সো এই ক্যালকুলেশনটা বাসায় করো। করে বাসায় যখন করবে একবার তোমার ব্রেন ধরে রাখবে। এবং পরীক্ষার আগে, মেডিকেল পরীক্ষা যাওয়ার আগে তুমি কি আর অনুশীলনটা আবার রিভাইজ দিবা না? তখন দেখে তো মনে পড়বে। পরীক্ষার আগে আবার দেখে যাবা। মেডিকেল পরীক্ষার একদিন আগে তখন কি তুমি পুরো জিনিসটা আবার রিভাইজ করবে না? তো তখন তোমার আবার দেখা হবে। তো পরীক্ষা হলে কি এটা মনে পড়বে যদি তুমি বাসায় পড়ো। বা ঠাড়ায় মুখস্থ করলে মনে পড়বে না, কারণ তুমি বায়োলজি অনেক সবকিছু মুখস্থ করছো, প্রায় জিকে মুখস্থ করছো, ইংলিশ অনেক কিছু মুখস্থ করা লাগছে, কেমিস্ট্রিতে থিওরিটিক্যাল পড়ালেখা আছে, ফিজিক্সে থিওরিটিক্যাল পড়ালেখা আছে। তো 5টা মুখস্থ পড়াশোনা নিয়ে গেলে তুমি কেমনে পারবে? বাট যেহেতু বাসায় প্র্যাকটিস করে গেছো এবং এগুলো পরীক্ষাটা আসবে বারবার, এগুলা কি করবে? তোমার বিভিন্ন মডেল টেস্টে তুমি যেখানে ভর্তি হয়েছো সেখানে দিবে। তো ওইখানের ম্যাথে তুমি অ্যান্সার করবা যে আচ্ছা এই প্রশ্নটা 4 করতে করতে তোমার এমনি প্র্যাকটিস হয়ে যাবে। বাট ঠাড়ায় মুখস্থ করলে তোমার মাথায় থাকবে না, তুমি ভুলে যাবা পরীক্ষা। ঠিক আছে? তাহলে এই কাজটা করো না, বাসায় প্র্যাকটিস করো, করে অ্যান্সারটাকে বোঝার চেষ্টা করো। এরপরে কি বলতেছে যে দুইটা গ্যাসের গতিশক্তি কখন সমান হয়? তুমি দেখো তো, যত মন চায় যতগুলো সূত্র আমরা দেখলাম
সবগুলোর মধ্যে একটা টার্মই ছিল, সেটা হচ্ছে তাপমাত্রা। গতিশক্তি শুধুমাত্র ডিপেন্ড করে কিসের উপরে? তাপমাত্রার উপরে। তাহলে দুইটা গ্যাসের যদি তাপমাত্রা সেম হয়ে যায় এবং তাদের ভরটা যদি সেম থাকে, তাহলে তাদের শক্তিরও কি হয়ে যাবে? সেম। পুরো জিনিসটা ডিপেন্ড করছে তাপমাত্রার উপরে। তাহলে দুইটা গ্যাসের গতিশক্তি কখন সমান হতে পারে? যখন তাদের তাপমাত্রাটা সমান হয়। কারণ শক্তি ডিপেন্ড করে শুধুমাত্র তাপমাত্রার উপর। এরপর 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এটাকে আমরা বলি হচ্ছে 1 মোল। 1 মোল কার্বন ডাইঅক্সাইডের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ। আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণটা কিভাবে লিখতে হয়? PV = nRT। তাহলে 1 মোলের জন্য কি লেখা যাবে? 1RT বা RT। তার মানে PV হচ্ছে RT। RT আছে কি অপশনে? এই যে PV RT। PV হচ্ছে RT। আচ্ছা, আমাদের আরেকটা লেকচার লাগবে, কারণ হচ্ছে পরিবেশ রসায়নে তোমার হচ্ছে দেখলাম 137টার মতো এমসিকিউ আছে। তো এই ক্লাসে ম্যাথ ছিল, বাট পরের ক্লাসে কোনো ম্যাথ নাই। ওই ক্লাসটায় তোমার হচ্ছে অনেকগুলো বাংলা পড়ালেখা, এবং তুমি দেখবা আমাদের সেকেন্ড যে পরিবেশ রসায়নের অনুশীলনী ক্লাস হবে, সেখান থেকে আমি বলে দিলাম ওই ক্লাস থেকে একটা এমসিকিউ তুমি এবার মেডিকেলে কমন পাবা। আমি তোমাকে বলে দিলাম পরিবেশ রসায়নের সেকেন্ড লেকচারে যে থিওরিটিক্যাল পড়ালেখাগুলো আছে, এবং পরের ক্লাসে আমরা যে তোমার 60 থেকে 70টা এমসিকিউ সলভ করবো, ওইখান থেকে তুমি এই বছর মেডিকেল পরীক্ষাতে প্রশ্ন না আসলে ভাইয়েরা এসে ধরে যাবে আসে। ঠিক আছে, ধরো। আচ্ছা, এরপর আসো 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য, এটাকে 8 লেখছে না 4 লেখছে ভাই? 8 গ্রাম না 4 গ্রাম তাও তো বুঝতেছি না, মেবি 8 গ্রাম। সো 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ। সো হিলিয়াম ভর কত ভাইয়া? 4। তাহলে 8 গ্রাম মানে n কত? 2 মোল। তাহলে n এর বদলে 2 বসাই দাও, অ্যানসার কত আসবে? আমরা জানি PV হচ্ছে nRT। তাহলে যদি 2 বসাই দিই, আসবে PV 2RT। এর অপশনে কি এটা আছে? না থাকলে বুঝবো ভুল। আচ্ছা, আছে, PV 2RT। ওকে, ঠিক আছে। পরে আসো 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য। তাহলে 4 গ্রাম হাইড্রোজেন, একটা হাইড্রোজেন কত? 2। তাহলে 4 গ্রাম হাইড্রোজেন মানে n কত? 2 মোল। তাহলে n যদি 2 মোল হয়, আবার বুঝতেছি PV 2RT। এই যে n এর জায়গায় খালি 2 হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো আসলে ইজি। ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন, এবং আমার টাইপার দেখো ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন লেখা রাখছে। এ তো দেই নাই, এগুলা দেই নাই। আচ্ছা যাক, আমি তোমাকে বের করে দেখাচ্ছি, তুমি অ্যান্সারটা মিলাই নিও। বলছে 40 গ্রাম হাইড্রোজেন, এটা 4 গ্রাম হবে। 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালসের সমীকরণ লেখো। তো আমরা আগে ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশনটা দেখি। ভ্যান ডার ওয়ালস কি বলছিল মনে আছে? P + AN² / V - NB হচ্ছে nRT। তাহলে এখানে হাইড্রোজেন আছে 4 গ্রাম বা 2 মোল। তাহলে যত জায়গায় n আছে তুমি বসাই দিবা 2, যত জায়গায় n আছে তুমি বসাই দিবা 2, যত জায়গায় n আছে তুমি বসাই দিবা 2। তাহলে কত আসবে? P + n², 2 স্কয়ার করলে 4, তাহলে 4A/V² * V - n বা 2B n বা 2RT। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং একটু দেখে নিও কোনটা, কারণ আমার টাইপার ভুলে হচ্ছে এই এ টার্মই বাদ দিয়ে দিছে, তো বুঝতে পারতেছি না কোনটা অ্যান্সার হবে। এখানে আসলে বোঝা মুশকিল। ঠিক আছে, ওকে। পরে আসো, বলছে 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের জন্য। 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস। সো নাইট্রোজেনের ভরই তো 28, দিছেও 28। তাহলে n কত? 1 মোল। তাহলে যত জায়গায় n আছে বসাই দাও 1, যত জায়গায় n আছে বসাই দাও 1। P + AN² / V² * V - NB হচ্ছে nRT। তাহলে P + A 1 স্কয়ার করলে তো লেখা দরকার নেই, A/V² V - 1B তো লেখা দরকার নাই, এখানে 1RT ও লেখা নাই, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। যেখানে এটা আছে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, যেখানে এটা আছে। তো এখানে তো এমনি বুঝতে পারতেছি যে এটা হওয়া উচিত মেবি। তোমার এখানে কি দেওয়া আছে? NB তো হবে না, 2B ও হবে না, তোমার হচ্ছে V - D হবে, এবং nRT তো হবে না। তাহলে এই দেখো এমনি বুঝতে পারতেছি যে এটা অ্যান্সার। এখানে টাইপিং ভুল করছে, এখানে A/V² হইতো, তাহলে অ্যান্সারটা ঠিক ছিল। ঠিক আছে, পরে আমি তো এখানে লিখে দিলাম যে এটা হচ্ছে অ্যান্সার। পরে প্রশ্ন আসো, ভ্যান ডার ওয়ালস সমীকরণে A দ্বারা কি বোঝায়? ভ্যান ডার ওয়ালস সমীকরণে A দ্বারা বোঝায় আন্ত আণবিক আকর্ষণ। ভ্যান ডার ওয়ালস সমীকরণে A দ্বারা বোঝায় আন্ত আণবিক আকর্ষণ। ভ্যান ডার ওয়ালস সমীকরণে A দ্বারা বোঝায় আন্ত আণবিক আকর্ষণ। আছে কি এখানে আন্ত আণবিক আকর্ষণ? আর মনে রেখে দাও যে পরীক্ষায় দিয়ে দিতে পারে যে B দ্বারা কি বোঝায়। রাখবা B দ্বারা বোঝায় হচ্ছে গ্যাসের আয়তন। B দ্বারা বোঝায় হচ্ছে গ্যাসের আয়তন। তোমার হচ্ছে সংশোধিত যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে B। A হলে আন্তঃআণবিক আকর্ষণ, B হলে গ্যাসের আয়তন। ঠিক আছে, ওকে। আমাদের তো A বলছে, মানে A বলছে, তো এই হচ্ছে খ নাম্বার। ওকে,
এরপরে বলছে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো। ভাই এই প্রশ্ন তুমি ইন্টারেস্ট সিকিউরিটি করে আসছো, কতবার দেখছো বলো তো যে কি করলে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? তাপমাত্রা বাড়াইতে হবে, চাপকে কমাইতে হবে, তাপমাত্রা বাড়াইতে হবে, চাপকে কমাইতে হবে, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ। কতবার যে তোমরা এই প্রশ্ন করছো বা এই প্রশ্নটাকে ফেস করছো যে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ঠিক আছে, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। নেক্সট প্রশ্ন, আদর্শ গ্যাসের সংকোচনশীলতার গুণাঙ্ক জেড এর মান কোনটি? আমরা দেখো জেড এর যে ভ্যালু সেটা একটু পড়ি। আমরা জানি কি যে পিভি ডিভাইড বাই এনআরটি, এই মানটাকে বলা হয় হচ্ছে জেড, যার নাম হচ্ছে সংকোচনশীলতার গুণাঙ্ক, যার নাম হচ্ছে সংকোচনশীলতার গুণাঙ্ক, সংকোচনশীলতার গুণাঙ্ক। সো এই জেড এর ভ্যালুটা যদি 1 হয়, এটা কি মিন করতেছে যে পিভি আর এনআরটি দুটো সেম, কাটাকাটি গিয়ে 1 হয়েছে। তো জেড যদি 1 হয়ে যায় তখন সেই জিনিসটা কি মিন করতেছে যে পিভি আর এনআরটি সেম, আর পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি কার সমীকরণ? আদর্শ গ্যাস। তো জেড যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে আমরা বুঝি এটা হচ্ছে আদর্শ গ্যাস। আর যদি 1 না হয়, একের থেকে কম বা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝি সেটা হচ্ছে বাস্তব গ্যাস। ঠিক আছে, এখানে কি কি হইতে পারে? জেড একের থেকে বড় হইতে পারে, জেড একের থেকে ছোট হইতে পারে। এবং এইগুলোর উদাহরণটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে কাদের ক্ষেত্রে জেড একের থেকে বেশি, কাদের ক্ষেত্রে জেড একের থেকে কম। সো জেড একের থেকে বেশি হবে কাদের ক্ষেত্রে? ছোট গ্যাসগুলা, যেগুলো ছোট, কে কে? হাইড্রোজেন, হিলিয়াম, এদের ক্ষেত্রে। আর জেড একের থেকে ছোট কার ক্ষেত্রে? বড় যেগুলা, বড়, অক্সিজেন, তারপরে তোমার হচ্ছে মিথেন, তারপর হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড, বড় গুলার হচ্ছে জেডের ভ্যালু একের থেকে ছোট, ছোট গুলার হচ্ছে জেডের ভ্যালু একের থেকে বড়, আর 1 হইলে আদর্শ গ্যাস। ঠিক আছে, তো আমাদের প্রশ্ন করছে কি, আমাদের বলছে জেড এর মান কোনটি, কার ক্ষেত্রে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেডের ভ্যালু 1, আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেডের ভ্যালু 1। পরে প্রশ্ন করছে কোন গ্যাসটার সংকোচনশীল জেডের ভ্যালু একের থেকে বেশি, একের থেকে বেশি দুইজনের বলছি, হিলিয়াম এবং হচ্ছে হাইড্রোজেন, ছোট যেগুলো ছোট, তাহলে এই যে দেখো হাইড্রোজেন দেওয়া আছে, বাকি ক্লোরিন এটাও বড়, এটা হবে না, কার্বন ডাই অক্সাইড বড়, অ্যামোনিয়া বড়। ঠিক আছে, এদের ক্ষেত্রে কি জেডের ভ্যালু একের থেকে কম, জেডের ভ্যালু একের থেকে কম, জেডের ভ্যালু একের থেকে কম। ঠিক আছে, পরে প্রশ্ন, নিচের কোনটি জেডের ভ্যালু একের থেকে কম, একের থেকে কম? হাইড্রোজেন ছোট, হিলিয়াম ছোট, নিয়নটাও ছোট, দেখো, বাট মিথেনটা কিন্তু অনেক বড়, মানে ভরটা বেশি। তো যেগুলো ভারী সেগুলো আলটিমেটলি কি হয়, সেগুলো হচ্ছে তোমার জেডের ভ্যালু একের থেকে কম হয়, ভারীটা কি হয়, জেডের ভ্যালু একের থেকে কম হয়। ঠিক আছে, পরে সিএনজি মানে মিথেন গ্যাসের পরিমাণ কত? সিএনজি মানে কি? সিএনজি মানে হচ্ছে কমপ্রেসড, সিএনজির পূর্ণরূপ কি? কমপ্রেসড ন্যাচারাল গ্যাস, কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। তোমরা তো সিএনজি তে চলছো সবাই, সিএনজির এক্সপেরিয়েন্স সবারই আছে, তাই না? বা সিএনজি দেখছো জীবনে। তো সিএনজি মানে কি? সি তে হচ্ছে কমপ্রেসড, মানে ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস মিথেনকে চাপ দিয়ে কমপ্রেসড করে, সংকুচিত করে সিলিন্ডারের মধ্যে ভর্তি করে তোমার হচ্ছে ওই গাড়িতে ইউজ করা হয়, এই জন্য ওই গাড়ির নাম সিএনজি। তো ন্যাচারাল গ্যাসে কি থাকে? ন্যাচারাল গ্যাসে থাকে মিথেন। তো তোমাকে বলছে যে সিএনজির মধ্যে কতটুকু মিথেন থাকে। সো মনে রাখবা সিএনজির মধ্যে 96%, প্রায় 100 এর মধ্যে 96% মিথেন থাকে। ঠিক আছে, বাকি বাকি তোমার হচ্ছে ইথেন, প্রোপেন এগুলো থাকে, বাট 96% কি থাকে? মিথেন থাকে। এই প্রশ্নটা আসছে কোন জায়গায়, কোন জায়গায় যেন। পরে আজকে আমাদের লাস্ট প্রশ্ন যে বজ্রপাতের সময় তোমার হচ্ছে বায়ুমণ্ডলে কোন গ্যাসটা সক্রিয় হয়? মনে রাখবা বজ্রপাতের সময় কি হয়? নাইট্রোজেন ফিক্সেশন হয়। বজ্রপাতের সময় কি হয়? নাইট্রোজেন ফিক্সেশন। বজ্রপাতের সময় কি হয়? নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে কোন গ্যাসটা অ্যাক্টিভ হয়? নাইট্রোজেন। বজ্রপাতের সময় কোন গ্যাসটা অ্যাক্টিভ হয়? নাইট্রোজেন, নাইট্রোজেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা 70টা প্রশ্ন সলভ করলাম। নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে ভাইয়া কি করাই দিব যে আরো যে তোমার কয়টা আছে, 67টা মেবি আছে, তো ওইগুলো হচ্ছে সলভ করে দেবে। ওইগুলো করতে টাইম লাগবে না বেশি, 1 ঘন্টারও কম টাইম লাগবে, কারণ হচ্ছে ওখানে কোনো ম্যাথ নাই, সব বাংলা। ওই বিওডি কত, তোমার হচ্ছে পিএস কত, সিওডি কত, তারপরে কোনটা হচ্ছে তোমার বৈশ্বিক উষ্ণায়নে কাজ করে, সিএফসি ওজন কেমনে ক্ষয় করে, এই জিনিসপাতি গুলো আছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা কিন্তু আমাদের এই পর্যন্তই। তোমরা বলো যে ভাইয়া তুমি এতটুকু বুঝতে পারছো কিনা যে তুমি কোন এমসিকিউটা মেডিকেল পরীক্ষাতে অ্যাপ্রোচ করবা আর কোন প্রশ্নটা তুমি অ্যাপ্রোচ করবা না, কোনটা তোমাকে দিতে হবে, কোনটা তোমাকে দিতে হবে না, কোনটা তোমাকে মনে রাখতে হবে, কোনটা তোমাকে হচ্ছে মনে রাখতে হবে না। এই জিনিসটা ভাই আজকের ক্লাসে বুঝাইতে আসছি। কথা বুঝতে পারছো? এবং বলো ক্লাসটা মোটামুটি বুঝতে পারছো কিনা। বলছো যে মাথা হ্যাং হয়ে যায়।
ম্যাথ কপু 10-20 করে দেখাবো, ঝালক বণিক বলছে নাই খাবা, এই কি বলে এসব। আচ্ছা আমার কাছে কেন কমেন্টার আসতেছে না ভাই, আটকে আছে সবকিছু কেন যেন বলতে পারি না। তাহলে ভাইয়া আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়ালেখা করো। এবং হচ্ছে ক্লাস লেকচার একেবারে দিব, আজকেটা না দিয়ে নেক্সটটা করে একেবারে তোমাদের হচ্ছে পিডিএফটা আমি দিয়ে দিব, ঠিক আছে? একেবারে পিডিএফটা তোমাদের আমি কি দিয়ে দিব। আগে হচ্ছে আমরা এইটা করে নিই, মানে টোটাল পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে নিই। তাহলে সবাই ভালো থাকো। শেষ